1874 সালে স্বর্ণলতা উপন্যাসে তারকনাথ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, চক্ষু লজ্জা থাকিলে পুলিশে চাকরি করা সুকঠিন হইবে। কিন্তু 151 বছর পর পুলিশের চক্ষু লজ্জা কোথায় নাবলে খুনিরা পুলিশের সামনে আগের রাতে হুমকি দিয়ে পরের দিন এসে খুন করার সাহস পায়? চক্ষু লজ্জা কোথায় নাবলে পুলিশ কর্তার পরিবার টেনে অকথ্য গালিগালাজ করলেও বহাল তবিয়াতে ঘুরে বেড়ান শাসক নেতা? সেই নিয়েই প্রথম প্রশ্ন। রাতে পুলিশের সামনেই খুনের হুমকি দুষ্কৃতীদের, তারপর সকালে পিটিয়ে খুন। সরাসরি পুলিশকে কাঠগড়ায় তুলে অভিযোগ জয়নগরে নিহত প্রতিবাদীর পরিবারে। হুমকি নিয়ে কোনো অভিযোগ পায়নি দাবি এসপি। পুলিশ আগেই ব্যবস্থা নিলে কি এড়ানো যেত না এই ভয়াবহ ঘটনা? এ প্রশ্ন তো উঠবেই। দ্বিতীয় প্রশ্ন, মদ গাঁজার আসর থেকে মহিলাদের কটূক্তি, অশালীন আচরণ, স্থানীয়দের গালিগালাজ, দুষ্কৃতী দৌরাত্ম্যের কথা বারবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি দাবি এলাকাবাসী। তাহলে কি আজকাল পুলিশকে ন্যূনতম ভয়ও পাচ্ছে না দুষ্কৃতীরা? তৃতীয় প্রশ্ন, বাম আমলে রাজীব দাসের খুন থেকে তৃণমূলের 13 বছরে অসীম দাম, সৌরভ চৌধুরী কিংবা জয়নগরের সায়েম খান হত্যাকাণ্ড, শাসক বদলালেও কেন পাল্টায় না রাজ্যের এই অন্ধকার ছবিগুলো? মস্তান দমনে কি বারবার রাজনৈতিক সদিচ্ছের অভাব দেখা যায়? চতুর্থ প্রশ্ন, ফ্ল্যাট থেকে হাসপাতাল দেখা মিলল না কোথাও, বেপাত্তা অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট দেয়া ডাক্তার হিটলার চৌধুরী। বিএমওএইচ কিভাবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত? প্রশ্ন ডাক্তারদের। তাহলে কি গোটাটাই প্রশাসন আর রাজনীতির অশুভ আঁতাত? পঞ্চম প্রশ্ন, এসএসসি নিয়ে ফের মামলার জট। নতুন পরীক্ষাবিধি থেকে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের পর মামলা। নতুন পরীক্ষাও কি এবার বিষবাও জলে? ষষ্ঠ প্রশ্ন, হু করে সংক্রমণ বৃদ্ধির আবহেই এ দফায় রাজ্যে প্রথম করোনার বলি। কলকাতার হাসপাতালে মৃত্যু হলো 43 বছরের মহিলা। সত্যি উদ্বেগের পরিস্থিতি, কি বলছেন বিশেষজ্ঞরা? তবে শুরুতেই দেখাবো রাতে পুলিশের সামনেই হুমকি, কয়েক ঘন্টা পর সকালে এসে পিটিয়ে খুনের অভিযোগ। জয়নগরে প্রতিবাদীর নৃশংস হত্যাকাণ্ডে বড়সড় প্রশ্নে পুলিশের ভূমিকা। পুলিশের সামনে হুমকি দিয়েছে যে আমরা 24 ঘন্টার মধ্যে লাশ ফেলবো, মার্ডার করব। কাল সকাল 7টার মধ্যে মার্ডার করে দেখিয়ে দেবো। সকাল 7:45টার মধ্যে আমার ভাই মার্ডার হয়েছে। বাস্তব নয়, এই যেন বলিউডের থ্রিলার ফিল্ম। অভিযোগ, প্রথমে পুলিশের সামনে খুনের হুমকি দেয়া হয়, তারপর টাইম ধরে এসে দুষ্কৃতীদের হামলা, খুন। ফের একবার বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। কোথায় উবে গেল পুলিশের ভয়? এ তো বলে বলে খুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির হলোটা কি? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। পুলিশ সামনে হুমকি দিচ্ছে যে কাল সকালে মার্ডার করে দেখিয়ে দেবো। পুলিশ আমাদের বললো তোমরা, ওরা উত্তেজিত হচ্ছে, ওদের স্টেটমেন্ট আমরা করবো, তোমরা প্রচারণা পা দিও না, আমরা বিষয়টাকে দেখে দেবো। দক্ষিণ 24 পরগনার বকুলতলায় মদ্যপানের প্রতিবাদ করায় প্রতিবাদীর পরিবারের সদস্যকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। নিহত 32 বছরের সায়েম খান পেশায় একজন পরিযায়ী শ্রমিক। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগরের বকুলতলা। কালকের পুলিশ এসেছিল, পুলিশ থাকাকালীন তারা বলেছিল যে আজকের যদি না কিছু করতে পারি কালকে কিন্তু মার্ডার করে দেবো। বকুলতলা থানার অন্তর্গত এই যে মোড় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, পশ্চিম রূপনগর চৌরাস্তার মোড়, এখানে যে এই বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিংয়ের ওপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি অফিস রয়েছে। যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই পার্টি অফিসের নিচে ঠিক এখানেই কিন্তু রীতিমতো প্রতিদিন মদের আসর বসায় সেই সব দুষ্কৃতীরা, যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তেমনটাই অভিযোগ। গত পরশুদিন রাতে তারা কিন্তু ঠিক একই রকমভাবে এখানে মদের আসর বসায়। মদ খাওয়ার পর তারা সামনেই এই যে কালভার্ট রয়েছে, সেই কালভার্টের মধ্যে গিয়ে বসে এবং সেখানে বসে কিন্তু তারা রীতিমতো কটূক্তি করতে থাকে, গালিগালাজ করতে থাকে। তখন প্রতিবাদ জানায় নিহত সায়েম খানের পরিবারের লোকজন। মুহূর্তের মধ্যে দুপক্ষের মধ্যে ঝামেলা বেঁধে যায়, আহত হন উভয় পক্ষের কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বকুলতলা থানার পুলিশ। অভিযোগ, পুলিশের সামনেই খুনের হুমকি দেয় দুষ্কৃতীরা। ওরা কিন্তু পুলিশের সামনে বলে গিয়েছে যে আমরা কাল সকাল পর্যন্ত আমরা মার্ডার করে দেখিয়ে দেবো। ওদের নামে জিডিভিডি সবকিছু করা হলো, বললো কেস করুন, কালকে সকালবেলা আমরা মিটিয়ে দেবো। রাতের মতো ঝামেলা মিটে গেলেও সোমবার সকালে ফের হামলা চালায় দুষ্কৃতীরা। কালভার্ট থেকে প্রায় 100 পা দূরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে সায়েম খানের
দাদার দোকান, এইখানটাতে এই সায়েম খানের দাদার দোকানের এখানে কিন্তু রীতিমতো ভাঙচুর চালাচ্ছিল দুষ্কৃতীরা। সেই সময় সায়েম কিন্তু তার প্রতিবাদ করে এবং ঠিক এই যে জায়গাটা যেটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে, কর্ডন করে রাখা হয়েছে, এইখানটায় কিন্তু ফেলে তাকে এলোপাথারি মারধর শুরু করা হয়। সায়েমের উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা, মেরে মাথার খুলি ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। চিকিৎসার জন্য কলকাতায় আনার পথে মৃত্যু হয় 32 বছরের যুবকের। এর বাবা দেখতে এসেছিল, ওই পথে ছিল, ওরা কারো পায় না, আমার স্বামী ধরে মেরে দিবে। পুলিশ পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, বুঝিয়ে বাজিয়ে লাশটা তুলে নিয়েছে। আসামি দুটো একটা তুলেছে, তুলে তাদের পাকার হাওয়ায় বসিয়ে ঠান্ডা পানি বিস্কিট খাওয়াচ্ছে। বারুইপুর পুলিশ সেনা সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, মৃতের পরিবারের সদস্যরা এখন অভিযোগ করতেই পারেন, কিন্তু এ নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সোমবার সকাল 11:35-এ খুনের চেষ্টার যে মামলা দায়ের হয়েছিল তাতেও পুলিশের সামনে হুমকির কোনো অভিযোগ ছিল না। 1 তারিখের যে রাতের ঘটনা যেটা বলছেন আপনি, ওনারা কিন্তু ওই রকমের কোনো কমপ্লেন দেয়নি, এটা অন রেকর্ড আছে। ওনারা থানায় এসেছিলেন, মদ্যপান হয় ওখানে ওরা অবজেকশন করেছিল, প্রতিবাদ করেছিল। আমরা কিন্তু এরকম কোনো খবর পাইনি। সানডে রাতের কথাই বলছি। ওনারা যদি এটাকে আমাদেরকে বলতো তাহলে আমরা অবশ্যই অ্যাকশন নিতাম। এই ঘটনায় আপাতত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলার কুখ্যাত ডাকাতরা নাকি 19 শতকে চিঠি দিয়ে ডাকাতি করত, মানে বলে বলে ডাকাতি করত, ক্যাচ মি ইফ ইউ ক্যান, পারলে আটকে দেখা। কিন্তু জয়নগরে যা ঘটলো সেটা এইসব ডাকাতির গল্পকে না ফিকে করে দিয়েছে। অভিযোগ যে দুষ্কৃতীরা পুলিশের সামনে রাতে হুমকি দিচ্ছে যে কাল সকালে এসে খুন করে দিয়ে যাব। পুলিশ নিশ্চুপ দর্শক, দুষ্কৃতীরা ফিরে যাচ্ছে, তারপর হুবহু ওই হুমকি অনুযায়ী পরের দিন সকালে এসে প্রতিবাদীকে খুন করে চলে যাচ্ছে। পুলিশ প্রশাসনের ওপর ন্যূনতম যদি নিয়ন্ত্রণ থাকে, পুলিশ প্রশাসনের ঘটনাবলীর ওপর নিয়ন্ত্রণ থাকে, দুষ্কৃতীরা পুলিশকে ন্যূনতম ভয় পেলে এ ঘটনা এ রাজ্যে কি ঘটা সম্ভব? জেলার এসপি ঘটনা অস্বীকার করছেন, কিন্তু প্রশ্ন হলো এই কোন নৈরাজ্যের দিকে যাচ্ছি আমরা? আমার প্রথম বক্তা শিল্পী সমীর রাইচ। দেখো সুমন, প্রথম কথা, যিনি খুন হলেন ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি, কারণ এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না ছেলেটিকে। তো তুমি যেটা দিয়ে শুরু করলে যে বাংলার ডাকাতরা বলে বলে ডাকাতি করতেন, এই সমস্ত করতেন, তারপর একটা কাজ ওনারা করতেন, সেটা আবার অনেক অর্থ গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিতেন, এটাও আমরা শুনেছি, পড়েছি। তো এইখানেও তাই, আমাদের রাজ্যে যে চলছে শাসক দলের দ্বারা বর্তমানে, সেখানে দেখা যাচ্ছে এই যারা খুনটা করলেন বা যারা এই ধরনের অন্যায় কাজগুলো করছেন, পরের দিনই দেখা যাবে তারা রক্তদান শিবির করছে, তারা স্কুলের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদেরকে সংবর্ধনা দেবে, তারা কত রকম জনহিতকর কাজ করবে, এটা আমরা দেখতে পাবো। এই যারা যারা করেছে তারাই। তার কারণটা হলো এরা প্রত্যেকেই মানে কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য, প্রত্যেকেই যার যেখানে শক্তি তারা সেটা প্রয়োগ করছে। তার কারণ পুলিশ এখানে পুরোপুরি নিষ্ক্রিয়। পুলিশের সেই মেরুদণ্ডটা পুলিশ নিজেই ভেঙেছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা পূর্বেও চেষ্টা করেছে, এখনও চেষ্টা করছে, বা আগামী দিনেও করবেন, যাতে পুলিশকে নিজেদের কন্ট্রোলে রাখা যায়। কিন্তু পুলিশ যে ওতটা নিয়ে আসেন জনসাধারণের কাছে সার্ভিস দেওয়ার জন্য, জনসাধারণকে সুরক্ষা দেওয়ার জন্য, সেই ওতটা তারা কিছুতেই পালন করছেন না বা করতে পারছেন না। অধিকাংশ ক্ষেত্রে বলবো, যারা কিয়দাংশ নিশ্চয়ই ভালো পুলিশ আছেন, তাদের কথা আলাদা, বাদবাকিরা তারা নিজেরাই নিজেদেরকে এত কালিমালিপ্ত করছেন। অর্থাৎ এই সমস্ত অ্যান্টি সোশ্যালদের সাথে তাদের যে লেনদেন হয় সেটা আমরা দেখেছি কিছুদিন আগে। মাননীয়, আপনারা মাননীয় বললে অনেকে হয়তো রেগে যাবেন, কিন্তু আমি মাননীয়ই বলবো, অনুব্রত মণ্ডল, তিনি বলছেন পুলিশকে তো আমি অনেক কিছু করে দিই। কিভাবে বলেন একজন জনপ্রতিনিধি দিয়ে তিনি সরকারি পুলিশকে অনেক কিছু করে দেন? অর্থাৎ সেই সমস্ত পুলিশেরও যদি কোনো স্বার্থ না থাকে, তাহলে অনুব্রত মণ্ডলের ঘটনায় যা হয়েছে সেই রাত্রে কেন পুলিশ গিয়ে সেখানে অ্যারেস্ট করেনি? এটা একটা সাধারণ মানুষের বেলায় হতো না? সমিতদা, সেদিন আমরা প্রশ্ন তুলেছিলাম যে অনুব্রত মণ্ডল পুলিশকে করে দেন, বিনিময়ে পুলিশ কি পেল সেটাও তো জানতে হবে, তদন্তের আওতার ভেতরে আসতে হবে সেটা। আমি সেই কথাটাই বলছি, এই যে পুলিশকে করে দেন এরকম সমস্ত রাজনৈতিক বর্তমান শাসক দলে যারা আছেন, আবারও বলছি শাসক দল মানে সবাই খুব বাজে লোক, এটা আমি বিশ্বাস করি না।
কিন্তু কিয়দাংশ এতটাই মানে কি বলবো বেপরোয়া হয়ে গেছেন, অর্থ তাদের কাছে এতটা চলে এসছে, তারা মানুষকে মানুষ জ্ঞান করেন না, পুলিশকে পুলিশ জ্ঞান করেন না, পুলিশকে টাকা দিয়ে কিনে নিচ্ছে, মানুষকে খুন করে তার পরিবারকে টাকা দিয়ে বোঝানোর চেষ্টা করছে প্রতিটি ক্ষেত্রে। এবং এখানে আবারও বলছি, পুলিশের আজকে অকর্মণ্যতার জন্যে আমাদের রাজ্যে আজকে এই ঘটনা। আমাদের দেখুন, আমাদের রাজ্যে দুটো দিক আছে সাধারণ মানুষের বাঁচার। এক, রাজনৈতিক নেতারা যদি সৎ হন তাহলে মানুষ বাঁচতে পারবে, কারণ মানুষের কোনো প্রবলেম হলে তাদের কাছে যাবেন, তারা একটা ঠিকঠাক ডিসিশন দেবেন এবং পুলিশকে অ্যাকশন নিতে বাধ্য করবেন। আরেকটা হলো, রাজনৈতিক নেতারা যখন দেখা যাচ্ছে আমাদের রাজ্যে অধিকাংশই অসৎ এবং তারা বিভিন্ন রকম অসৎ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত খবর আসছে কোথায় সিবিআই, কোথায় ইডি, প্রতিদিন। সেইখানে মানুষের নিস্তার পাওয়ার আরেকটি রাস্তা ছিল একমাত্র, সেটা হলো পুলিশ যদি সঠিক থাকতো। কিন্তু এখানে আমাদের দুর্ভাগ্য যে পুলিশ রাজনৈতিক দলের যে নেক্সাস, সেটা পশ্চিমবাংলার মানুষকে দিনে 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 আমাদেরকে এতটা ইনসিকিউর করে দিয়েছে। তা না, হ্যাঁ ঠিক এইখান থেকে আমি বলছি যে রাজনৈতিক দল রাজনৈতিক স্বার্থে কাজ করেছে, এইটুকু নয় মানা যায়, কিন্তু পুলিশ তাদের প্রশাসন যদি প্রশাসনিক দায়িত্ব পালন না করে, তাহলে আবার বলছি যে আমরা প্রত্যেকে নাগরিক হিসেবে প্রশাসনের দিকে, পুলিশের দিকেই তো তাকিয়ে থাকবো। আমি ঠিক এই জায়গা থেকে এই ঘটনায় আবার বলছি, এসপি বলছেন যে লিখিত অভিযোগ হয়নি। আরে যে বাড়ির ছেলেটি সংখ্যালঘু যুবক মারা গেলেন, তারা বলছেন সেটাই কি পুলিশের কাছে যথেষ্ট নয় একটা তদন্ত শুরু করার জন্য? আমি বলছি লিখিত অভিযোগে পুলিশ ছিল না ছিল এ তাত্ত্বিক দয়া করে এসপি সাহেব কোর্টে গিয়ে বলবেন। কিন্তু আমার বক্তব্য, যখন একাধিক আত্মীয় সমস্ত সংবাদ মাধ্যমের সামনে সেই রাতের পুলিশের ভূমিকা তুলে ধরছেন, তখন সেটা চোখ কান বন্ধ করে সুমোটো কি পুলিশের কগনিজেন্সে নিয়ে সে বিষয়ে তদন্ত শুরু করা উচিত নয়? একেবারে পরিষ্কার ল অফ ন্যাচারাল জাস্টিস কি বলে, এ প্রশ্ন রইল আমাদের। পরের প্রতিবেদন। কতদিন ধরে বসছে? ওই 1 মাস, পুরো কন্টিনিউ 1 মাস জানে। হ্যাঁ হ্যাঁ জানে, জানানো হয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নেই? না না না, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। মদ গাজার আসর, সেখান থেকেই মহিলাদের কটূক্তি, অশালীন আচরণ, স্থানীয় মানুষদের গালিগালাজ। অভিযোগ, দিনের পর দিন এই অত্যাচার সহ্য করছিলেন জয়নগরের বৈচিবাটির বাসিন্দারা। বাদ ভাঙে রবিবার, শুরু হয় প্রতিবাদ। যে প্রতিবাদের জেরে খুন হন শাইম খান নামে এক যুবক। অভিযোগ, এই দুষ্কৃতী রাত চলছিল দীর্ঘদিন ধরেই। এর আগে মদ খেয়ে ওরা বাড়ি চলে যেত, ওই 15-20 দিন ওরা হচ্ছে এখানে এসে মদ্যপান করে গালাগালি বিশৃঙ্খলা তৈরি করে এখানে। আর এখানে হচ্ছে বাড়ির কারো বাড়ির বউ হোক আর মা হোক, এখানে গেলে তাদের ওপর টোন টিটকারি করে। মদ খাবে, এখানে মোস্তানি করবে, সেটা বিপরীত করতে গেলে তার উপর টর্চারিং হবে। কতদিন ধরে ওরা এখানে এরকম করছে? প্রায় 6-7 মাস ধরে। একটা খুন হলে তার পেছনে 10টা খুনের জন্ম হয়ে যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, এতদিন ধরে এসব চলছিল তো পুলিশ কি করছিল? আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন কয়েকবার ধরে নিয়ে গেছে, পেটি কেস বার হয়ে এসছে। কুতব দিন এর আগে আমরা ধরেছি, একজন বাড়ির বোর ঘরে ঢুকে তার মোবাইল চুরি করতে বোর গায়ে হাত দিয়েছে, সেটাও আমরা ধরেছিলাম। নিহতের আত্মীয়দের দাবি, তারাও তৃণমূল করে, যারা হামলা চালিয়েছে তারাও তৃণমূল সমর্থক। তারাও টিএমসি, আমরাও টিএমসি। আমাদের ভোট কম, ওদের ভোট বেশি বলে ওদের হয়ে মেম্বাররা সাপোর্ট করে এইগুলো করছে, সমস্ত জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। স্থানীয় তৃণমূল নেতাও বিস্ফোরক দাবি করেছেন। মারা যাওয়ার পর তারপরেও কোনো অ্যারেস্ট হয়নি, যতক্ষণ না কমপ্লেন পেয়ে আর দ্বিতীয়বার দিই। তারপরে আমরা অবরোধ করে করার পরে দুজনকে আসামি ধরেছে, তারা জামাই জন্যে আছে থানার ভিতরে। একটা আমাদের মেম্বার আছে, তার কাঁধে হাত দিয়ে লোকাবে নেই, সাইডে গল্প করছেন আয়ো অফিসে। যদিও পরিবারের অপর অংশের আবার দাবি, অভিযুক্তরা আইএসএফ ও সিপিএম সমর্থক। তারা ওই গাজীর লোক, পয়দালি ছেলেরা। এরা কোন দলের সঙ্গে যুক্ত? ওরা ওই আইএস করে নাকি আমি শুনেছি, কিন্তু জানি না। আইএস করে আর সিপিএম করে। খুন যদি কেউ হয়ে থাকে, তাহলে যাকে খুন করা হয়েছে বা যারা খুন করেছে তাদের রাজনীতির রং বিচার করে লাভ নেই। অপরাধের শাস্তি চাই, নিশ্চিতভাবে তার ব্যবস্থা করতে হবে। সোমবারের ঘটনায় মোট 13 জনের নামে এফআইআর করেছে নিহতের পরিবার। তার মধ্যে কুতুবউদ্দিন লস্কর এবং মোক্তার লস্কর নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুন, মারধর ও ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে। 13 জন এফআইআর নেম ছিল, ওর মধ্যে আমরা 2 জন
নাম হচ্ছে কুতুবুদ্দিন লস্কর এবং মুক্তার লস্কর। এরা এফআইআর নেম পারসন, এনাদেরকে আমরা অ্যারেস্ট করি আর আমরা এনশিওর করব যারা প্রাকৃতিক দোষী আছে ওদের যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। অতীতে বারবার দুষ্কৃতী কার্যকলাপে সাক্ষী থেকেছে এই জয়নগর। 2023 সালে কামারিয়ায় একজনকে গুলি করে খুন করা হয়েছিল, তার পাল্টা একজনের মৃত্যু হয় গণপিটুনিতে। সোমবার যেখানে খুনের ঘটনা ঘটেছে তার থেকে কিছুটা দূরে গত বছর 4র্থ শ্রেণীর ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। জয়নগরে 2018 সালে পেট্রোল পাম্পে হামলা হয়েছিল স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের ওপর। এবার ফের খুন। হিন্দল দে, বিজেন্দ্র সিংহ ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। পাড়ায় পাড়ায় সিন্ডিকেটের দাদাগিরি, রাজনৈতিক ছাতার তলায় থাকা মাস্তানদের দাদাগিরি, এলাকায় এলাকা প্রকাশ্যে মদ্যপান, কোথাও কোথাও জুয়ার ঠেক। প্রতিবাদ করলেই চূড়ান্ত আক্রমণ। আমি বলছি এই পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে যে এই ধরনের ঘটনা শুধু জয়নগরে নয়, যে কোনো এলাকায় যেন একটাও না হয়, যদি হয় কঠোর ব্যবস্থা। আমি বলছি সেইখানে এখানকার অভিযোগটা লক্ষ্য করুন ঠিক উল্টো, যে পরের দিন এসে লাশ ফেলে দেবো এটা বলার পর পরের দিন এসে লাশ ফেলে দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা তার কাছে থাকবে যে ওই রাতে পুলিশ যদি ন্যূনতম অ্যাক্ট করতো তাহলে নিঃসন্দেহে এত বড় ঘটনা তো থেকে বাঁচা যেত, একটা প্রাণ বাঁচানো যেত অন্তত। কি মনে করেন সলিল ভট্টাচার্য? সুমন, দেখো, এই সায়েমের মৃত্যুর জন্য আমি কিন্তু প্রাথমিকভাবে আমি দায়ী করবো ওই লোকাল পুলিশকে, স্থানীয় পুলিশ যারা যে অফিসাররা ছিলেন ওখানে। এক নম্বর তো হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন র্যাকেটারিং, সাট্টা, জুয়া, ওপেন বসে মদ খাওয়া, সিন্ডিকেট, তোলাবাজি সব চলছে। আমার তার মধ্যে কিছু বলার নেই। এরপরে যখন ওই মবটা যখন একটা নিজেদের মধ্যে মারপিট চলছে, গন্ডগোল চলছে, ওখানে উই ডায়ার কনসিকোয়েন্স থ্রেট করছে যে মেরে পিটিয়ে দেবো, ওর ভাই বলল, আর যদি আজকে না করতে পারি তাহলে কালকের মার্ডার করব। দুর্ভাগ্য কি জানো, এসপি অফ দ্য ডিস্ট্রিক্ট বলছেন কোনো অভিযোগ দেয়। আর অভিযোগ কি করবে যখন শিক্ষক হারারা কোনো আন্দোলন করে, ঘোষিত সূচি নিয়ে আন্দোলন করে, খুঁজে খুঁজে স্টেশন থেকে ধরে আনে, ধর্মতলার যখন নবান্ন ঘেরাও করার প্রোগ্রাম করে, আজ খুঁজে খুঁজে ধরে। আপনি কি শিক্ষক? ধরে অ্যারেস্ট করে। কি কেস দেয়? টু প্রিভেন্ট ব্রিচ অফ পিস। কেন সেদিন ওখান থেকে 20 থেকে 25টা 30টা 45টা লোককে অ্যারেস্ট করলো না পুলিশ? ফ্রম বোথ সাইড, দুপক্ষ থেকে কেন অ্যারেস্ট করলো না? আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি একদম উইথ ফুল রেসপন্সিবিলিটি আমি তোমাকে জানাচ্ছি, যদি ওখান থেকে 5টা লোক রাত্রিবেলা অ্যারেস্ট করে নিয়ে যেত, আর দুটো কাজ, আর একটা নাইট পিকেট রাউন্ড দি ক্লক 4 জন পুলিশ যদি ওখানে পোস্টিং হতো, এই মার্ডার কুড হ্যাভ বিন অ্যাভার্টেড। এই মার্ডার কিছুতেই হতো না। এই মার্ডার কুড বি, দিস মার্ডার কুড বি প্রিভেন্টেড। এটাকে অনায়াসে প্রিভেন্ট করা যেত। কেন আমাদের নেই টু প্রিভেন্ট ব্রিচ অফ পিস 151 সিআরপিসি, যেটা বিএনএসএস হয়েছে? কেন অ্যারেস্ট করতে পারলো না? করে তাকে বন্ড দেবে, কোর্টে পাঠাবে, চালান করবে, তারপরের দিন সকালবেলা কমপ্লেন নিয়ে কেস স্টার্ট করে ওদের পুলিশ কাস্টডিতে আনবে। হ্যাঁ, কিন্তু একটা সম্ভাবনা হয়তো মাথায়, যারা এই হুমকি দিয়েছে এবং পরের দিন খুন করেছে, পিটিয়ে খুন করেছে, এমন কারুর হাত আছে যে পুলিশ সেই স্পর্ধা দেখায়। হ্যাঁ, এইবার আসো তুমি সেইখানে, যখন পুলিশ শাসক গোষ্ঠীর দ্বারা বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারা বা যে কোনো রাজনীতির প্রভাবে যখন তারা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করে, তখন কিন্তু অটোমেটিক্যালি পুলিশের সেই ক্ষমতাটা দুর্বল হয়ে যায়। এই যে ক্ষমতা টু প্রিভেন্ট ব্রিচ অফ পিস, টু মেনটেন ল অ্যান্ড অর্ডার, টু প্রিভেন্ট ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল, এইটা করার শক্তিটা হ্রাস পায়। এটা কিন্তু ইন প্র্যাকটিস বলছি, এটা বাস্তব বলছি, যে তখন আর সেই ক্ষমতাটা থাকে না তাদের। সুতরাং পুলিশ যদি রুলারদের কথাতে অথবা যে কোনো রাজনৈতিক দলের কথা অনুযায়ী কাজ করতে শুরু করে, তখন কিন্তু সেখানে রুল অফ লটা জিওপার্ডাইজড হয়ে যায়, ওটা বিপন্ন হয়ে যায়। রুল অফ ল যদি আক্রান্ত হয়, রুল অফ ল যদি বিপন্ন হয়, রুল অফ ল যদি শ্যাটার্ড হয়ে যায়, তখন কিন্তু পুলিশ কিন্তু অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাবে। পুলিশের সেই ক্ষমতা আর থাকবে না। এসপি আনফর্চুনেট যে এসপি এরকম বক্তব্য দিলেন যে ওনাকে যেরকম বোঝানো হয়েছে
ওনাকে মিসব্রিফ করা হয়েছে, ওনাকে রংলি ইনফর্ম করা হয়েছে, কিন্তু তা সেই অনুযায়ী উনি জানি না উনি স্পটে সুপারভাইজ করেছিলেন কিনা আগের দিন অথবা পরের দিন করেছেন কিনা আমি জানি না, করলেই উনি জানতে পারতেন। এই যে ওর ভাই, ওর আত্মীয়, ওখানকার প্রতিবেশীরা প্রত্যেকে দে আর অ্যাট ওয়ান, ঐক্যমত্যভাবে বলেছে আজকে পেটাতে পারলাম না কিন্তু কালকে মার্ডার করে দিয়ে যাব, পরিষ্কার কথা সবার সামনে বলছে। ধন্যবাদ সলিলদা। এতক্ষণ আপনারা যা দেখলেন, আমি এবার ঠিক উল্টো ছবিটা দিই। পুলিশ চাইলে পারে, আই রিপিট, পুলিশ কিন্তু এই রাজ্যের পুলিশ চাইলে পারে। কেন? জয়নগরে আপনাদের মনে থাকবে যে নাবালিকা ধর্ষণ খুনের মামলা 63 দিনের মধ্যে পুলিশ চার্জশিট করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ফাঁসির আদেশ নিয়ে এলো ওই জয়নগর থেকে। আবার বলছি, আপনাদের মনে থাকবে বহুবার এই অনুষ্ঠানে এর উল্লেখ আমি করেছি, ওই জয়নগরে নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশ 63 দিনের মধ্যে ফাঁসির অর্ডারে নিয়ে এসেছিল। কারণটা কেউ বলতেই পারেন ওটায় কোনো রাজনীতি ছিল না। এটার পেছনে একেবারে স্পষ্ট রাজনীতি আছে কিনা সে নিয়ে আগের প্রতিবেদনে আপনারা দেখলেন নানা দল, এমনকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এমনকি সিপিএম, আইএসএফ, নানা কিছুর ভাষা শব্দ এলো। আমি বলছি কারণ কি রাজনীতি? পুলিশ চাইলে অ্যাক্ট করতে পারে। সুনীল গাঙ্গুলি লিখেছিলেন কেউ কথা রাখে না, অথচ এই দুষ্কৃতীরা তাদের কথা রাখতে পারলো। বলেছিল সকালে এসে খুন করে দিয়ে যাব, খুন করে দিয়ে চলে গেল। আবার বলছি চাইলে পুলিশ পারে, এবং পুলিশ যখন না চায় তখন পরপর ঘটনাবলী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় যে কোন অন্ধকারের রাজত্ব কায়েম হয়। আমার পরের প্রতিবেদনে দ্রুত ইদানিংকালে ধরুন গত 10 বছর 12 বছরের মধ্যে কয়েকটা ঘটনা, ভাববেন না তার আগেরটা বাদ দিলাম, সেটাও পরের প্রতিবেদনে দেখাবো। দেখুন। মদ্যপানের প্রতিবাদ করেছিলেন, কিন্তু তার পরিণতি কি হলো? অভিযোগ, প্রথমে পুলিশের সামনেই জুটেছিল হুমকি, তারপর হুমকি অনুযায়ী এসে প্রতিবাদীর পরিবারের সদস্যকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। দক্ষিণ 24 পরগনার এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লাগাম ছাড়া দুষ্কৃতী দৌরাত্মের ছবিটা। আর এই ঘটনায় অনেককে মনে করিয়ে দিয়েছে 2011 সালের 14 ফেব্রুয়ারির কথা। ভ্যালেন্টাইন্স ডে রাতে দিদির সম্মান রক্ষা করতে গিয়ে উত্তর 24 পরগনার বারাসাতে দুষ্কৃতীর হাতে খুন হয়েছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাস। বাম জমানার শেষ বেলার এই ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। এই বাম জমানাতেই 2002-03 সাল নাগাদ উত্তর 24 পরগনা শুটিয়া থেকে সামনে এসেছিল একের পর এক গণধর্ষণের ঘটনা, যার প্রতিবাদে গর্জে উঠেছিলেন বরুণ বিশ্বাস। স্থানীয়দের মধ্যে রুখে দাঁড়ানোর সাহস তৈরি করেছিলেন এই তরুণ শিক্ষক। প্রতিবাদ করায় তাকে খুন করা হয়েছিল। রাজ্যে ক্ষমতার পালাবদলের ঠিক পরপরই 2012 সালের 5ই জুলাই উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা স্টেশনে প্রতিবাদী বরুণ বিশ্বাসকে এফোর করে দেয় দুষ্কৃতীদের গুলি। আজও সুবিচারের অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার। 2012 সালের 8ই মার্চ উত্তর 24 পরগনার বিশরপাড়ায় ভাগ্নির সম্মান বাঁচাতে গিয়ে খুন হন কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দাম। 2014 সালের 5ই জুলাই এলাকার অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় খুন হতে হয় বিরাটি কলেজের 2য় বর্ষের পড়ুয়া সৌরভ চৌধুরীকে। বামনগাছি ও দত্তপুকুর স্টেশনের মাঝে উদ্ধার হয় তার খণ্ড বিখণ্ড দেহ। আর এবার জয়নগর, অর্থাৎ একাল কি সেকাল, জমানা পরিবর্তনেও এই ধরনের ভয়ঙ্কর ঘটনা থামছে না। আমাদের রাজ্যে সমাজ বিরোধীদের দৌরাত্মে প্রতিবাদীদের প্রাণ যাওয়া এই ঘটনা কিন্তু বামফ্রন্টের সময়ও আমরা দেখেছি, এবং তৃণমূল কংগ্রেসের সময়ও সেই একই ঘটনা আমরা বারবার প্রত্যক্ষ করছি। এখন মূল বিষয়টা হলো যে এই ধরনের ঘটনা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না কেন? তার একটা বড় কারণ হচ্ছে এই রাজ্যের উন্নয়নের যে বিষয়টি তার থেকে আমরা অনেকটাই দূরে। ফলে আজকের দিনে খারাপ হতে হতে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যাতে এই ধরনের ঘটনাগুলি আর খুব একটা আমাদের সমাজ জীবনকে নাড়া দেয় না। কেন দুষ্কৃতীদের দৌরাত্মে লাগাম টানা যায় না, নাকি লাগাম টানা হয় না? আমাদের এখানে এখন একটা সাধারণভাবে লোকে এগিয়ে আসে না, একজন দুজন মানুষ যান, এবং তারপরে যেটা হয় সেটা হয় পুলিশ তাকেই দোষী সাব্যস্ত করে, এবং এইটা করার জন্যে পরবর্তীকালে আরেকজন আর এগিয়ে আসে না। এই যে প্রশাসনিক সাপোর্ট নেই, ললেসনেসের একটা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আর কত প্রতিবাদী কণ্ঠ এভাবে শেষ হয়ে যাবে? কতদিনে থামবে এই বেলাগাম দুষ্কৃতিরাজ? সেই উত্তর কি কারুর কাছে আছে? হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য, সুকান্ত দাস, এবিপি আনন্দ। শুধু যদি প্রতিবাদীর মৃত্যু আপনারা ধরেন, 2012 সালের 8ই মার্চ উত্তর 24 পরগনার বিশরপাড়ায় ভাগ্নি শ্রীলতাহানি রুখতে গিয়ে কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দাম খুন হলেন।
2012 সালের 5ই জুলাই শুটিয়ার সেই প্রতিবাদী একটার পর একটা অনুষ্ঠান করেছিলাম আমরা। গুলিবিদ্ধ হলেন ওই গোবরডাঙ্গা স্টেশনের পাশে বরুণ বিশ্বাস। এখনও সেটার কোনো সমাধান সূত্র এলো না। 2014 সালের 5ই জুলাই উত্তর 24 পরগনার বামুনগাছির ওই সম্ভবত 15 বছর বয়স মাত্র সৌরভ চৌধুরী। কামদুনির ঘটনাও যদি দেখেন, একেবারে ওই অন্ধকার, রাস্তার আলো নেই, আলো জ্বলছিল না, সেখানে ওই ভয়াবহ নারকীয় ঘটনা ঘটলো। আমি বলছি একটার পর একটা ঘটনা 25 সালে এসে কেন ছবিটা পাল্টাবে না? ঠিক এই প্রশ্নই থাকবে দেবাংশুর কাছে। প্রথমেই এবিপি আনন্দের সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। একটি মর্মান্তিক ঘটনা এবং যিনি প্রাণ হারিয়েছেন তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাই। সমবেদনা ভাষাটা একটা শব্দ বটে, এর বাস্তবতা হয় না। যার পরিবার, যার পরিজন হারায় তারাই একমাত্র সেই যন্ত্রণা অনুভব করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে, আমার আগের একজন বক্তা এসে বক্তব্যের সময় বললেন যে এই ঘটনায় পুলিশ ধরতে পারছে না, ধরছে না, বা এর আগের দিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় পুলিশের ইনঅ্যাকশন, তার কারণ কি পেছনে কোনো শক্তিশালী হাত থাকা। আমি তো যিনি মারা গিয়েছেন, যিনি নিহত হয়েছেন, তার যে বৌদি, যিনি ওই ঘটনার সময় মারামারির সময় উপস্থিত হয়েছিলেন তাদেরকে বাঁচানোর জন্য, সেই বৌদির মুখ থেকে শুনলাম যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আইএসএফ এবং সিপিএমের দুষ্কৃতী। এখন এদের পেছনে মাথায় কারোর হাত থাকতে গেলে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী কিংবা মোহাম্মদ সেলিমের খোঁজ নিতে হবে তাদের কারোর হাত আছে কিনা, এই বড় হাত যদি সোকল্ড হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে, প্রথমত পুলিশ আগের দিন যখন ঘটনা ঘটে, দেখুন গ্রামগঞ্জের দিকে সাধারণভাবে যখন ঝামেলা অশান্তি হয় বা এরকম কিছু সমস্যা হয়, পাড়ার সাধারণ লোকজন মিটমাট করার জন্য আসেন, সেখানে অনেকে অনেক রকম উত্তেজনামূলক কথাবার্তা বলেন, কিন্তু সাধারণ ক্ষেত্রে দেখা যায় সেই ব্যাপারগুলো মীমাংসা হয়ে যায়। এবার পুলিশ যদি সেই জায়গাতে ইনভলভ হয়, পুলিশের থেকে অবশ্যই পুলিশের অ্যাকশন করাটা কর্তব্য। কিন্তু ওই রাত্রিবেলা কিন্তু দুই পক্ষই থানাতে গিয়েছিলেন রবিবার রাতে, এবং থানাতে গিয়ে উভয় জিডি করেছিলেন কিন্তু কোনো স্পেসিফিক কমপ্লেন করেননি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওই ঘটনাটা যে ঘটে, ওই ঘটনাটা ঘটার পরবর্তীকালে এবং তার আগে ছেলে যিনি আহত হয়েছিলেন তিনি তখনও মারা যাননি, অর্থাৎ 11টা সাড়ে 11টা নাগাদ প্রথম যে কমপ্লেন হয়, অ্যাটেম্প টু মার্ডার কেস লজ করে পুলিশ, সেখানে 13 জনের নাম ছিল। পরবর্তীকালে ভিকটিম মারা যাওয়ার পরে আরও 2 জনের নাম অ্যাড হয়, এখন টোটাল 15 জন, তার মধ্যে 2 জন ইতিমধ্যেই অ্যারেস্টেড হয়েছেন। তো মূল কথার যে জায়গাটা সেটা হচ্ছে, দেখুন এরকম ঘটনা ঘটে, উত্তেজনার বশে অনেকে অনেক কথা বলেন, এবং স্বাভাবিকভাবে এই কথাগুলো যারা বলছেন কালকে এসে মেরে দিয়ে চলে যাব, এদের যদি ক্রিমিনাল হিস্ট্রি থেকে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠবে যে ক্রিমিনাল হিস্ট্রি থাকা সত্ত্বেও পুলিশ কেন সেই মুহূর্তে অ্যাকশন নিল না, বা সেই মুহূর্তে কেন সেই প্রিকশনটা নিল না যে ক্রিমিনাল হিস্ট্রি আছে, এই সমস্ত কাজ করতে পারে সেই জায়গা থেকে। হতে পারে একটা সাধারণ গ্রামের অশান্তি বা ঝামেলা ভেবে পুলিশের তরফ থেকে, বা সাধারণ যে লোকজন আছে তারা, পাড়ার লোক যারা ওখানে মীমাংসা করতে গেছিলেন তারা ভেবেছিলেন ব্যাপারটা বোধহয় সেখানেই ঠান্ডা হয়ে যাবে বা মিটে যাবে, সেই একটা জায়গা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু এই ঘটনায় যারা যে রাজনৈতিক দলের বিরুদ্ধে, যে রাজনৈতিক শক্তিগুলির বিরুদ্ধে অভিযোগ করছেন এই নিহতের বৌদি, আমাদের বক্তব্য হচ্ছে আইএসএফ, সিপিএম, বিজেপি সম্মিলিতভাবে বাংলার মাটিতে কি এই কালচারটা স্থাপন করতে চাইছেন? এটা আমার প্রশ্ন থাকবে। এবং আমি সুমনদা এই বক্তব্য পুলিশের তরফ থেকে আগামী দিনে আমাদের বিশ্বাস 2 জন অ্যারেস্ট হয়েছে ইতিমধ্যেই, যাদের নামে এফআইআর রয়েছে, যাদের নামে কমপ্লেন রয়েছে, তারা প্রত্যেকে অ্যারেস্ট হবেন। কিন্তু এই জায়গা থেকে আমি শেষ 1 মিনিটে একটু জয়নগর থেকে একটা ঘটনা আমার মনে হয় এখানে তুলে ধরা দরকার। এবং আমি এই জয়নগরের ঘটনা থেকে সম্পূর্ণ আলাদা, আমি জানি না সুমনদার সাথে আগামী 1 ঘন্টা এটা নিয়ে আলোচনা আসবে কিনা বা সুমনদার প্রজেক্ট আছে কিনা, কিন্তু বলে রাখা দরকার, আমাদের মুজাফফরনগরের আমাদের এক 10 বছরের বোন, সেই বোন এক মাছ বিক্রেতা তার বাড়িতে যায় এবং তার বিধবা মা সেখানে একা থাকেন, সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে মাছ নেবেন কিনা জিজ্ঞেস করে, বিধবা মা অসুস্থ, সে বাইরে থেকে না বলে, মেয়েটা বাইরে বেরিয়ে আসে, মেয়েটাকে কুরকুরের লোভ দেখিয়ে সাইকেলে করে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা অন্ধকার জায়গাতে ঝোপের ঝাড়ের মধ্যে সেই 10 বছরের বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করা হয়, ছুরি দিয়ে কোপানো হয় তার পেটে, তার মুখে, এমনকি তার কানে পর্যন্ত। মেয়েটা ওই অবস্থায় পড়ে থাকে। সন্ধ্যে 7টায় এলাকার লোক দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়, মা খবর পায়। এতটা পর্যন্ত একটা ধর্ষণের ঘটনা, একটা ক্রাইম এবং দুর্ভাগ্যজনক একটা ঘটনা। কিন্তু এই ঘটনাটার পরবর্তীকালে সেই মেয়েটিকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, লোকাল হসপিটালে 4 দিন তাকে কোনো রকম ট্রিটমেন্ট করা হয় না। 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত সে সেখানে থাকে। ঘটনাচক্রে 29 তারিখ রেফারের কথা হলে 29 তারিখ রেফার করা হয়নি, কারণ পাটনায় রেফার করার কথা ছিল এবং পাটনায় সেদিনকে নরেন্দ্র মোদীর র্যালি ছিল, সেই কারণে তার রেফার আটকে যায়। এটা নিহতর নির্যাতিতা মেয়েটির, যিনি আমাদের মধ্যে নেই, তার বাড়ির লোক বলছে। আমার বক্তব্যের জায়গাটা এখানে, তারপরে যখন পাটনা হসপিটালে নিয়েও যাওয়া হয়, 2 ঘন্টা অ্যাম্বুলেন্সে এবং 8 ঘন্টা সেই মেয়েটিকে চিকিৎসা দেওয়া হয়নি কোনো রকম। পরবর্তীকালে মেয়েটিকে ভেন্টিলেশনে দেওয়া হয়, 2 ঘন্টার মধ্যে মারা যায়। আমাদের বক্তব্যের জায়গাটা এখানেই। আমি এই ঘটনাটা তুলে ধরলাম এই কারণ হচ্ছে এই
নির্দিষ্ট বিষয়টিতে যদি একটা জিনিস খেয়াল করেন, দেশের প্রধানমন্ত্রীর র্যালিকে শুধুমাত্র স্মুথ রাখার জন্য একটা ধর্ষণের ভিকটিমকে মুজাফফরপুর থেকে ট্রান্সফার করা হয়নি পাটনাতে, এবং সেই মেয়েটা 2 ঘন্টা আগে যদি চিকিৎসা পেত তাহলে সেই 10 বছরের দলিত বোনটির আমাদের প্রাণ বেঁচে যেত। আমার মনে হলো এই ঘটনাটা বাংলার মানুষের সামনে তুলে ধরা দরকার, কারণ হচ্ছে এখন এই ঘটনা নিয়ে আমার পরেই বিজেপির লোকজন তো খুব চিৎকার করবেন, তাই আমার মনে হলো এই ঘটনাটা উল্লেখ করা দরকার। ধন্যবাদ দেবাংশু। আমি বলছি দেবাংশু যে ঘটনা বললো, আমি দ্বিধাহীনভাবে বলছি ভয়ঙ্কর ঘটনা, নিশ্চয়ই আমরা চেক করব, কিন্তু আমার বক্তব্য হচ্ছে দেবাংশু শুরুর ঘটনায়, এই রাজ্যের ঘটনায় খুব স্পষ্ট করে বলল যে আইএসএফ বা সিপিএম। আমি অবশ্য ও বৌদির কথা বললো, আমি অন্য আত্মীয়ের বক্তব্য পাশাপাশি একই প্রতিবেদনে দেখলাম, তারা বলছে আমরাও তৃণমূল, ওরাও তৃণমূল, ওর ভোট বেশি, ওদের ভোট কম, ওদের ভোট বেশি, আমাদের ভোট কম, আমি সেদিকে যাচ্ছি না। আমার বক্তব্য, আমি দেবাংশুর কথা একেবারে ধরে নিলাম যে আইএসএফ বা সিপিএম এর পেছনে আছে, তার মানে তো পুলিশের তরফ থেকে কোনো রাজনৈতিক চাপও নেই। তাহলে কেন পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাক্ট করলো না? এক, দুই হচ্ছে অনেকক্ষণ ধরে সমিতা কিছু যোগ দেখো, আমার একটা কথা দেবাংশু খুব ভালো বলেছে, পাটনা বিহার এবং অতি মর্মান্তিক ঘটনা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এইটা এই রেফারেন্সে কতটা আসতে পারে আমি জানি না। ডেফিনেটলি ওটা একটা সাংঘাতিক ইস্যু, কিন্তু আমার যেটা মনে হচ্ছে দেবাংশু যেই কথাটা বললো, সেই কথাটা যে আইএসএফ এবং সিপিএমের চক্রান্ত, এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। তার কারণটা হলো, দেবাংশু হয়তো খেয়াল করেনি কথাটার মধ্যে প্রথম এইটা কারণটা কি, যে তৃণমূলের পার্টি অফিসের নিচে বসে তারা রেগুলার মদ গাঁজা খেতেন, সেইটা নিয়ে ঝামেলা। এটা সম্ভব পশ্চিমবাংলায়? সম্ভব কোনো তৃণমূলের পার্টি অফিসের নিচে বসে আইএসএফ বা সিপিএম মদ গাঁজা খাবে? এটা সম্ভব? কেউ বিশ্বাস করবে যারা টেলিভিশন দেখছেন? সুতরাং এটা কোনোভাবেই হয় না। সুতরাং এটা স্বীকার করতে কোনো বাধা নেই যে শাসক দলের লোকই জড়িত। আমি বলছি সমীরদা, এই কথাটা যদি আমরা ঘটনার শুরুতেই এরকম বলতাম, শাসক দল হিসেবে আমরা আগেই জাজমেন্ট দিয়ে দিচ্ছি বলা হতো, কিন্তু সমীরদা আমার একটা বক্তব্য হচ্ছে বৌদির বক্তব্য, এটা যিনি ওই মুহূর্তে সেভ করতে গেছিলেন বলানো হয়েছে না। দেখো আমার বক্তব্য খুব পরিষ্কার, একটা বিষয়কে ধরে নিয়ে গোটা ডিবেটটাকে এগোতে চাইছেন। তোমায় ধরতে হবে না, কিন্তু এক সেকেন্ড, দেবাংশুকেও ধরতে হবে না, সমীরাইজকেও ধরতে হবে না, কিন্তু আমার বক্তব্য যে তার মানে তো পুলিশের দিক থেকে রাজনীতির কোনো নিয়ন্ত্রণ ছিল না, তাহলে পুলিশ অ্যাক্ট করলো না কেন? ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত অপদার্থতা আমরা জানি না। তো আমরা সবাই একসাথে এখানে বসে শুনলাম, দেবাংশু শুনলো, আমি শুনলাম, তুমি শুনলে, সবাই শুনলাম। যদি আমার কথাটা যদি ভুল হয়ে থাকে আরেকবার চালিয়ে দেখে নেওয়া। বৌদি উনি বললেন যে ওরা তো শুনেছি নাকি আইএস কি একটা পার্টি নাকি সিপিএম বলে, এক সেকেন্ড, বলে একটা নাকি সিপিএম বলেনি, কনফার্ম করে সিপিএম বলেছেন, সিপিএম কনফার্ম করে সিপিএম বলেছেন। তো একটা কথা বলে নেই, আমি চ্যালেঞ্জ করছি, যদি আমার এই কথাটা ভুল হয়ে থাকে তাহলে আমি বাকি রাত 10টা অবধি আর একটা কথা বলবো না, দেবাংশু খালি বলা যাবে। আমি বলছি চালানো হোক আরেকবার বাইকটা। উনি বৌদি পুরো কথাটাকে শেষ করলে নেই বলে নাকি শুনেছি ওরা এই আইএসআইসিএফ নাকি সিপিএম, ঠিক জানি না, আমি ঠিক জানি না, কথাটা যদি বৌদি না বলে থাকেন, আমি অনুরোধ করছি একবার চালান। আমি না বলে থাকেন তাহলে আমি আমি জানি না। উনি যখন আইএসএফ কথাটা বলছেন, জানেন না, কিন্তু উনি যখন আইএসএফ কথাটা বলছেন, আমি জানি না, বাকি সব শুনে তার আগে ফাম্বল করেছেন, এটা খুব স্বাভাবিক। আমি জানি না বলেছেন কি আইএসএফ পার্টিটা একটা নতুন পার্টি, আমি জানি না বলেছেন কি বলেন, সিপিএমটা তার পরবর্তীকালে উনি স্পষ্ট করে বলেছেন, আমি জানি না বলেছেন কি বলেন, কোনো অসুবিধা নেই। আমার বক্তব্য হচ্ছে যে আইএসএফ হোক কিংবা সিপিএম হোক, আমি দেখাবো, আইএসএফ হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, আমার বক্তব্য পুলিশ, আমার বক্তব্য প্রশাসন অ্যাক্ট করলো না কেন। আমি শঙ্কুদেব পান্ডার কাছে যাব, কিন্তু আবার শঙ্কু উল্টো দিক থেকে যাব। দেখুন, আমরা প্রত্যেকে জানি যে এই ধরনের ঘটনা বিভিন্ন রাজ্যে ঘটে, এই রাজ্যেও যে এই প্রথম ঘটলো তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে দশকের পর দশক শুধু এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটার পর একটা আন্দোলন করে গেছেন, তারপর ক্ষমতায় আসতে পেরেছেন। আজকে যদি দক্ষিণ 24 পরগনার জয়নগরে কিংবা বীরভূমে কিংবা উত্তর দিনাজপুরে এরকম ঘটনা ঘটে, সাধারণ মানুষ কি প্রত্যাশা করে? যে কোনো বিরোধী দল তারা রাস্তায় নেবে আন্দোলন করবে। আমার পরের বক্তা শঙ্কুদেব পান্ডা যেখানে আজকেই ঘটনাচক্রে অনুব্রতর অন্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে সেই বিক্ষোভের আগে বিধাননগরে প্রধান বিরোধী দল নিজেদের মধ্যে মারপিট করে একটা নজির সৃষ্টি করলো। আমি বলছি শিরোনাম তারাই হয়ে গেল, ছগাছা লোক, তার মধ্যে দুটো গোষ্ঠী শঙ্কু, এবং সে হচ্ছে কে আসল বিজেপি, কে অরিজিনাল বিজেপি। এই নিয়ে অনুব্রতর বিরুদ্ধে বিক্ষোভ কি করবে? নিজেদের মধ্যে লাঠালাঠি। একজনের দেখলাম এত বড় সেই নন্টে ফন্টে ছবির মতো হেলমেট দিয়ে মেরেছে, মাথা প্রায় রক্তাক্ত হওয়ার অবস্থা।
তো মানুষ এই রকম বিরোধী দলের উপর ভরসা কেন করবে শঙ্কু বোঝা? যে প্রথম কথা হচ্ছে সুমনদা, যে দল যখন বাড়ে তখন অ্যাকচুয়ালি সবাই নিজেকে অ্যাকোমোডেট করতে চান। তিনি প্রধান আদর্শ, এই লড়াই একটা থাকে। এটা আমি আপনার কাছে হয়তো চাইবো যে কোনো সাংগঠনিক জায়গা থেকে অ্যাড্রেস করা উচিত, কিন্তু আমি মনে করি এটা পজিটিভ সাইড। কিন্তু আমি 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 বলছি আপনাকে যে লোকের সবাই নামতে চাইছে, সবাই প্রতিবাদ করতে চাইছে, কারণ আপনি বলছিলেন যে বিরোধী দল নামে না, তার মানে আরো বেশি লোক নামতে চাইছেন বলে এটা হচ্ছে। আমি অনুব্রত মনে করছেন এটা খুব পজিটিভ, তার কারণ ওনার বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে দুই দল নিজেদের মধ্যে মারপিট করলো। আপনি বলেছেন বলেই আমি এই বিষয়ে আলোচনা করতে চাই, কারণ আজকের বিষয়টা তো আর ভারতীয় জনতা পার্টির কোথায় কোথায় ছোটখাটো কি গন্ডগোল হচ্ছে সেটা নিয়ে আলোচনার বিষয় নয়। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি ইন্ডিকেট করেছেন, আমি সেটা নিয়েই বলবো। আমি দেখুন খুব মন দিয়ে তৃণমূলের বক্তার বক্তব্য শুনছিলাম, তাতে আমি বুঝলাম যে তৃণমূল এটা উপলব্ধি করেছে যে অনুব্রতর ওষুধের কিবা মহিমা এবং কিবা গুণ। যে কোনো বক্তব্যের আগে একটু দুচিপি অনুব্রতর ওষুধ নিতে পারলে ব্যাপারটা অনেক স্মুথ হয় বলা, এবং সেটা নিয়ে যে কোনো সুচিন্তিত মতামত প্রকাশ করা যায়। আমি সেই অনুব্রতর ওষুধ নিয়েই আজকে দু লাইন বলতে চাই। দেখুন, আপনাকে মনে রাখতে হবে সারা পশ্চিমবাংলায় 2011-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতেন, আমিও পারছিলাম অনেক সময়। আমি দেখেছি তিনি একটা স্লোগান খুব বেশি করে বলতেন সুমনদা, আপনি আর মনে আছে কিনা জানি না। তিনি বলতেন যে ঢুকঢুক পিও আর যুগ যুগ জিও, সিপিএমকে টার্গেট করতেন। বলতেন সারা পশ্চিমবাংলায় মদের সে কি সমাহার, আজকে কান্ট্রি স্পিরিট থেকে সব থেকে বেশি এরা আর্নিং করতে চান, তাই সারা পশ্চিমবাংলাকে মদে ডুবিয়ে দিয়েছেন। এবং ডুবিয়ে দিয়েছেন শুধু নয়, তার যে সাইড এফেক্ট আসছে, যেটা অনুব্রত হয়তো তার ওষুধের গুণাবলীর মধ্যে ইনকর্পোরেটেড আছে, সেই গুণাবলী আজকে সেই কামদুনি থেকে শুরু হয়েছে, যেটা আজকে জয়নগর পর্যন্ত পৌঁছেছে। আমার প্রশ্ন সরাসরি, আরে যে পুলিশ, যে রাজ্য সরকারের ওসি তার নিজের বউ, নিজের মাকে প্রোটেক্ট করতে পারে না, এবং যে ওসি রাত্রিবেলা গিয়ে কলার ধরে হিড়ির করে অনুব্রতকে টেনে এনে জেলে ঢোকাতে পারে না, আপনার মনে হয় সেই ওসি, সেই পুলিশ, সেই সিলতারাহীন মেরুদণ্ডহীন পুলিশ একজন প্রতিবাদীকে রাত্রিবেলা বাঁচাবে? আজকে সলিলদার মতো একজন অফিসার এখানে দাঁড়িয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলে গেছেন, একটা বাচ্চা ছেলেও জানে রাত্রিবেলা এলাকায় গন্ডগোল হয়েছে, আমি 4টে লোককে ওখানে বসাবো না, আমি 4 জন পুলিশকে ওখানে বসাবো না। কেন বসাইনি? কারণ মদের ওখানে যে বিক্রি হয় তার থেকে আমার কাছে ডাকবাবু ভাগ দিয়ে যায়, আমি ইনভলভ আছি। দুজনেই তৃণমূলের লোক, সেই বকটুই থেকে শুরু হয়েছে। আপনি ভারতীয় জনতা পার্টির অন্তর্দ্বন্দ্বে একটা বকটুই দেখাতে পারবেন না। আমি তৃণমূলের বকটুই দেখাবো। এক সেকেন্ড সুমনদা, সিরিয়াস জায়গাটা আপনাকে মনে রাখতে হবে। 4টে বাসন থাকলে ঠোকাটুকি হবে, কিন্তু সেই ঠোকাটুকিতে একজন সাধারণ বাচ্চা মেয়ে জ্যান্ত পুড়ে মরবে না পশ্চিমবাংলায়, যেটা করেছে তৃণমূল কংগ্রেস। আজকে যে মৃত্যু, আপনি খবর নিয়ে দেখবেন তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই, কে ওখানে কন্ট্রোল নেবে, কে ওখানে দাদা হবে, কে আগামী দিনের নির্বাচনে ওখান থেকে তোলা তুলবে, এবং তাতে পুলিশ পার্ট। পুলিশ বলছে আগামীকাল আমি মিটিয়ে দেবো। আরে তুমি কে? তুমি ল অ্যান্ড অর্ডার করতে এসছো না তৃণমূল কংগ্রেস? আমি জানতে চাই বোলপুরের সেই আইসির কাছে যে আপনি ল অ্যান্ড অর্ডার করতে এসছেন, আপনার এটা রেসপন্সিবিলিটি না আপনি এই কাজ করতে এসছেন? কারণ ও তো চলছে না, ওকে চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম বাংলায় শাসকের আইন ফাইন চলে না, তৃণমূল কংগ্রেসের আইন চলে। তৃণমূল কংগ্রেস ঠিক করে দেয় ঘটনার গভীরতা কতটা। আপনি শোনেননি ববি হাকিম বলেছিলেন অতি সামান্য ছিটকে ছুটকো ঘটনা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনিকে ছোট্ট ঘটনা মনে করেন, ববি হাকিম এই ঘটনাকে আরো ছোট মনে করেন। তো এই ছোট হতে 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 বাংলায় আমরা এমন জায়গায় পৌঁছেছি সুমনদা, বিশ্বাস করুন যে দেবাংশুদের বক্তৃতা শোনার আগে আমি তন্ময় হয়ে খোঁজার চেষ্টা করি কেষ্টর সেই ওষুধ কোথায়, যদি একটু খাই অন্তত আমি দেবাংশুর কাছে যাব, কিন্তু তার আগে বাচ্চা মেয়ের কথা শঙ্কু বলছে, আমি বলছি যে হাতরাসের মেয়েটাও বাচ্চা ছিল, পাটনার যে ঘটনার কথা দেবাংশু বলেছে সেও বাচ্চা ছিল। আমি দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে বকটুই নিয়ে একটা কথা তো শঙ্কুদা বললো যে বকটুইয়ে বিজেপি কোথায় ছিল ইত্যাদি ইত্যাদি, সত্যিই তো। কিন্তু বকটুইতে বিজেপি কোথাও ছিল না, কিন্তু পঞ্চায়েতে মিহিলাল শেখকে ক্যান্ডিডেট করতে হয়েছিল বিজেপির তরফ থেকে, এটা শঙ্কুদা ভুলে গেছেন মনে হয়। আর 2 নম্বর কথা হচ্ছে শঙ্কুদা একটা কথা বললো অতি সামান্য ঘটনা নিয়ে তো ইত্যাদি ইত্যাদি আলোচনা করলো, অনেক এক্সাম্পল দিল। এই বক্তৃতা শুরু করার সময় আপনি যখন বিজেপি নেতাদের মাথা ফাটানোর কথা বলছেন, দাদা তুমি নিশ্চিন্তে বলে যখন বক্তৃতা শুরু করলো সেই সময় শঙ্কুদা নিজে বিরাট বলার জন্য আমার নেই, তুমি জিতে গেছো, প্লিজ একটু দাঁড়াও। আমি বলছি সুমনদা তোমার কি করে থাকবে, শঙ্কুদা মাথা ফাটানোর ঘটনাটাকে ছোটখাটো করে স্টার্ট করেছে, তো শঙ্কুদার কাছে মাথা ফাটানোর ছোটখাটো ঘটনা
ঘটনা হতে পারে, তাই আপনার প্রশ্ন উত্তর দেয়নি। আমি বলছি তো তোমাদের সিবিআই আমি আলাদা করে অনুব্রত মণ্ডলের ঘটনায় আসবো, আমি আলাদা করে আসবো। তার আগে এতক্ষণ ওই বৌদির বক্তব্য নিয়ে এত বিতর্ক হচ্ছে, ঠিক কি বলেছেন ওই বৌদি দেখাবো। তারা ওই গাজীর লোক, পয়দালির ছেলেরা। এরা কোন দলের সঙ্গে যুক্ত? ওরা ওই আইএস করে নাকি আমি শুনেছি, কিন্তু জানি না। আইএস করে আর সিপিএম করে। একটাই কথা বলার, এনি ডাউট, কিন্তু জানি নাটা বললাম। সিপিএম জানি নাটা কখন বলেছেন? সুমন আইএসএফ টার সময় জানি না বলেছেন। আমি প্রথম থেকে এটাই বলছি, আইএসএফ একটা নতুন পার্টি, সবাই জানে না আইএসএফ সবচেয়ে বড় দিকে তৃণমূল। আমাদের এই আলোচনাটাকে বিভ্রান্ত করার কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে সিপিএম হোক, আবার বলছি আইএসএফ হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, পুলিশ কি করছিল আমি বলছি। এবং সমস্যা হচ্ছে যে এই ঘটনা, এই ধরনের ঘটনা, এটা কামদুনি, এই ধরনের ঘটনা একটার পর একটা ঘটে চলেছে। এবং বামফ্রন্ট সরকারের সময় আমি সেদিন দেখছিলাম 2011 সালে কিছুদিন আগে নেপাল দেবদা মারা গেলেন। নেপাল দেবদা, কাকলি ঘোষ দস্তিদার মঞ্চের ওপর, আপনি শুধু শাসক আর বিরোধী, ছোট্ট একটা অংশ দেখাবো শতরূপের কাছে যাওয়ার আগে, শাসক এবং বিরোধীর বয়ানটা দেখবেন। দুর্ভাগ্য কি জানেন, যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বয়ান পাল্টে যায়, ক্ষমতা পাল্টে যায়, নেতাদের মুখগুলো পাল্টে যায়, কিন্তু ওই অন্ধকার কালো ছবিটা পাল্টায় না। প্রতিবাদী সেবার, আবার বলছি, মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনের শ্লীলতাহানির হাত থেকে দিদিকে বাঁচাতে গিয়ে একেবারে খুন হয়েছিল, পিটিয়ে মৃত্যু। এবং পুলিশের ভূমিকা ছিল আবার সেই নীরব দর্শকের, সেটা কখনো ট্রাফিক গার্ড, কখনো জেলা শাসকের বাড়ির সামনে যে পুলিশ কর্মী দাঁড়িয়েছিলেন তিনি রিয়্যাক্ট করেননি। একটা জলজ্যান্ত 16 বছরের কিশোর খুন হয়েছিল। আমি বলছি ঘটনাটা দেখুন, ঘটনা পাল্টায় না, কিন্তু পুলিশি নিষ্ক্রিয়তার ছবিটা একই রকম থাকে। আমার পরের বক্তা শতরূপের কাছে যাওয়ার আগে খুব খুব ভালো করে লক্ষ্য করবেন যে শব্দবন্ধগুলো, ঘটনাগুলো একই ঘটে, শাসক পাল্টে যায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বারাসাতের কাছারি ময়দানে। একজন কনস্টেবল যাকে বলির পাঠা করা হলো, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ঘটনার ব্যাপ্তি বুঝতে পারেননি এবং কর্তৃপক্ষকে অবহিত করেননি। ব্যাপ্তি বুঝতে এবং অবহিত করতে যদি উচ্চপদস্থ পুলিশ এবং প্রশাসনের কর্মচারীদের সোমবার থেকে বৃহস্পতিবার লাগে, মহাকরণ থেকে 6.5 কিলোমিটার দূরে এইটুকু এলাকা পার হতে যদি সময় লাগে সোমবার থেকে বৃহস্পতিবার, তাহলে অবশ্যই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ওই দুষ্কৃতীদের যে ব্যাপারটা, এটা আমরা জানি এই কারণেই যে তারা সিপিএম এর মদতপুষ্ট দুষ্কৃতী, তারাই এসে ওকে হত্যা করেছে। নেপালদেব বাবু, একটু আগে মহাকরণে মুখ্য সচিব সমর ঘোষ তিনি বলেছেন যে জেলা শাসকের রিপোর্ট তার হাতে গেছে, এই জায়গাটা নাকি ছিনতাই জোন, কোট আনকোট, সাইকেল, মোবাইল ইত্যাদি এখান থেকে চুরির উদ্দেশ্যে তারা ওখানে জমায়েত হতো। সবটাই হচ্ছে যে পরবর্তীকালে পাওয়া তথ্য। যদি ছিনতাই জোন হয়, যদি সেরেস্তায় প্রতিদিন মদ্যপান চলে, তাহলে অবশ্যই প্রশ্ন ওঠে এতদিন জেলা শাসক, পুলিশ সুপার কি করছিলেন। আমার কনসার্নটা অত্যন্ত সাধারণ, একজন সাধারণ মানুষ রাতে বিপদগ্রস্ত হলে, সে যদি যে কোনো পুলিশ কর্মী, তিনি ট্রাফিক কনস্টেবল হতে পারেন, তার কাছে নিজের বিপদের কথা বলে, ছুটে যাওয়া, লোককে জানানো, ওখান থেকে চিৎকার করা, সামনেই একাধিক একটা বাংলোয় সব মিলিয়ে প্রায় গোটা 10 পুলিশ কনস্টেবল ছিল। আমার বক্তব্য, এই বারাসাতে আসার সময় দেখছিলাম এখনো অন্ধকার, আলো জ্বলছে না সব জায়গায়। আরেকজন রাজীব দাসকে আমরা হারিয়ে ফেলবো না তো? আমি শতরূপের কাছে যাব। শতরূপ, এই অনুষ্ঠানে দেখছিলাম যে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা বলছিলেন কোট আনকোট দুষ্কৃতিরাজ হটাতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন, আর বামফ্রন্ট সরকারের রাজনৈতিক সদিচ্ছা নেই। 14 বছর ধরে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের ক্ষমতায়, বামফ্রন্ট বিরোধী দল। শতরূপ প্রবল আপত্তি করবে, কিন্তু আমি উল্টো দিক থেকে শুরু করব। সেটা হচ্ছে 34 বছর ধরে আমি ধরে নিচ্ছি বামফ্রন্ট খুব খারাপ একটা শাসন দিয়েছিল। তারপরে বহু জেলায়, বহু এলাকায় পরের 14 বছরে সেই ছবিটা কেন পাল্টালো না? একজন নাগরিক হিসেবে এই প্রশ্ন তো থাকবেই। দেখো সুমন, আমি প্রবল আপত্তি বা প্রবল সমর্থন কোনো কথাই বলছি না। আমি এটা বলছি, বামফ্রন্ট সরকারের সময় যদি কোথাও কোনো ক্রাইমের ঘটনা ঘটে থাকে এবং তাতে যদি সরকারের সমালোচনা করার সুযোগ থেকে থাকে, বিরোধীরা অবশ্যই সেদিন যেটা করেছেন তারা কোনো ভুল করেননি, তারা ঠিক করেছেন। তবে আমি একটা কথা, এখানে সলিলদাও রয়েছেন, নিশ্চয়ই উনি ঠিক করে দেবেন আমি যদি ভুল বলে থাকি। দেখুন, বামফ্রন্ট সরকারের সময়ও পশ্চিমবাংলায় কোনো খুন হয়নি, ধর্ষণ হয়নি, তা তো আমি বলতে পারি না। কিন্তু ঘটনাটা কি, এখানে আমার ধারণা, আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি, যে কোনো একটা ঘটনা সেই মুহূর্তে ঘটে গেল, আমার সেটাকে প্রিভেন্ট করার কোনো উপায় নেই। সেই ঘটনাটা। আর একটা ঘটনা, তা হচ্ছে আমাকে জানিয়ে শুনিয়ে, তুমি অনুষ্ঠানটা শুরু করার সময় যেটা উদাহরণ দিলে, যে চিঠি দিয়ে আমি একেবারে দিনক্ষণ বলে ডাকাতি করতে যাচ্ছি, যেখানে আমার প্রিভেন্ট করার সুযোগ রয়েছে। ক্রিমিনাল যে বা পোটেনশিয়াল ক্রিমিনাল, সে আমাকে প্রিভেন্ট করার সুযোগ দিচ্ছে, তারপরেও আমি প্রিভেন্ট করতে পারছি না। দুটো ঘটনার
কে পাশাপাশি রেখে আমরা সরকারের ভূমিকাকে এক দাঁড়িপাল্লায় বা মানে দাঁড়িপাল্লায় সমান সমান মাপ হিসাবে আমরা বলবো কিনা, এইটুকু। দ্বিতীয় কথা আমি এখানে বলছি, শুধুমাত্র এখানে প্রিভেন্ট করতে পারছে না তাই নয়, বামফ্রন্ট সরকারের সময় এরকম কটা উদাহরণ দেখানো যাবে বলতো সুমনদা, যে কোনো একটা অপরাধ হয়ে যাওয়ার পরে পুলিশের কাছে শরণাপন্ন বা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে বলে অপরাধীরা একবার চড়াও হওয়ার সুযোগ পেয়েছে এবং তারপরও তারা মুক্ত ঘুরে বেড়াচ্ছে। আমি তোমায় কেন বলছি, এই ঘটনাটা যে প্রথম নয়। ধরো মধ্যমগ্রামের মেয়েটি ধর্ষিতা হয়েছিল, পুড়িয়ে মারা হলো কেন, খুনটা হলো কেন? ধর্ষণ করে কিন্তু খুন করা হয়নি। ধর্ষণ করে বলা হয়েছিল পুলিশে তুমি যাবে না বলে চলে গেছিল, ধর্ষণটা হজম করে নিলেই তাকে আর খুন হতে হতো না। সে গিয়ে তার পরিবার গিয়ে যেহেতু পুলিশে এফআইআরটা করলো, ফিরে আসার পরে থানা থেকে খবর চলে গেল ধর্ষকদের কাছে যে তোমাদের নামে কিন্তু কমপ্লেন জমা পড়েছে, মেয়েটিকে সেদিন রাত্রিবেলা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। আমি বলছি বিজেপির কর্মী ছিলেন অভিজিৎ সরকারের, তোমাদের মনে থাকবে একজন মানুষের রাজনৈতিকভাবে বিরোধী হতে পারে কিন্তু কতটা হাড়হিম করা ঘটনা, ফেসবুক লাইভ করে বলছে যে আমার বাড়ির দিকে ওরা এগিয়ে আসছে। জানিয়ে রাখি বাবা ট্যাক্সি চালাতেন, মেয়ের এই পরিণতির পর রাজ্য ছেড়ে চলে গেলেন। রাজ্য ছেড়েছে। আমরা প্রণব মুখার্জি তখন রাষ্ট্রপতি, আমরা গেছিলাম প্রণব মুখার্জির কাছে ওনাকে নিয়ে, সীতারাম ছিলেন, শ্যামলদা ছিলেন সেই সময়। আমি যেটা বলছিলাম যে অভিজিৎ সরকার ফেসবুক লাইভ করাটা মানুষ তো সে ফেসবুক লাইভ করে বলছে যে ওরা আমাকে খুন করতে আসছে আমার বাড়িতে, একটু পরে ওরা আমায় খুন করবে। সে লাইভ বলছে এটা, তারপরে সত্যি সেই রাত্রিবেলা সে খুন হয়ে গেল, কেউ তাকে বাঁচালো না। আমি বলছি একটা মানুষকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও যে সেটাকে বাঁচানো হচ্ছে না, এইটাকে আমরা কি চোখে দেখবো? এবং আমি তোমায় বলছি যে অনুব্রতকে নিয়ে আলোচনা হচ্ছিল, এই যে অনুব্রতর উন্নয়ন দাঁড়িয়ে আছে কথাটাকে নিয়ে মাঝে মধ্যেই বলা হয় হুমকি। এই যে হুমকিটা অনুব্রত কাকে দিয়েছিল? সিপিএমকে, কংগ্রেসকে, বিজেপিকে দিয়েছিল? তো সাধারণ মানুষকে হুমকি দিয়েছিল যে মানুষ ভোট দিতে বেরোবে বাড়ি থেকে, দেখবে রাস্তার মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে আছে, মানুষ বাড়ি ফেরত চলে যাবে। এইটা বলার পরে করে তো দেখিয়ে দিল কোনো পুলিশ, তো তারপরে সেই তথাকথিত উন্নয়নকে রাস্তা থেকে সরাতে গেল না। আমি বলছি এই যে বলে বলে আগে থেকে জানিয়ে ক্রাইম করার এই আস্পর্ধা, কি অনুব্রতর মতো নেতা কি কোনো ছিচকে ক্রিমিনাল তারা পাচ্ছে? পুলিশকে কতটা দুচ্ছাই করলে তবে একটা রাজ্যে এটা হওয়া সম্ভব? এখানে আমি বলছি দেবাংশু কাছ থেকে রোজই নতুন কিছু শিখি। আজকে একটা নতুন জিনিস শিখলাম, তা হচ্ছে যে ওরা জিডি করেছিল, কোনো স্পেসিফিক কমপ্লেন করেনি। আমি জানি না এটা মানে কোন মহাবিশ্বের আইন অনুযায়ী কথাটা বলছে, যে কোনো মানুষ পুলিশে গিয়ে প্রথমে জিডিই করে, এবার পুলিশের কাজ হচ্ছে সেই জিডির ভিত্তিতে ওটাকে স্পেসিফিক কমপ্লেন হিসেবে ধরে নিয়ে এফআইআর করা ইত্যাদি করা। এখানে উকিল রয়েছে, হ্যাঁ আমি যদি ভুল বলি ঠিক করে দেবে, তবে আমার ধারণা ও ল পড়ে থাকলেও তৃণমূলের থেকে ভালো আইন জানে না, সুতরাং যাই হোক চেষ্টা করবে বলার সময় বলার। আমি যে কথাটা বলছি এখানে, দেখো ঘটনাটা কি জানো তো, বিশ্বনাথ স্যার বলার সময় বা বাকিরা, সলিলদা, সরি আমি ভুল করলাম, সলিলদাই বোধহয় বলছিলেন না সমীরদা বলছিলেন, এই যে অনুব্রতর সাথে একটা টাকা পয়সা লেনদেন, পুলিশ কি প্রিভিলেজ পেয়েছে, এটা খালি একটা বোলপুরের ব্যাপার বলে নয় সুমনদা, বাস্তবতা বলছে আমাদের রাজ্যে। ধরো একজন থানার আইসি কি কোনো এসডিও, সে একদম পড়াশুনো করে সরকারি চাকরি পেয়েছে, গিয়ে দেখছে আমি মাইনে পাচ্ছি 1 লাখ টাকা, 1,20,000 টাকা মাসে, আর যে পাড়ায় আমার ডিউটি সেই পাড়া তৃণমূলের একটা ছিচকে নেতা মাসে ইনকাম করছে 6 লাখ টাকা, 7 লাখ টাকা। এইবার কি হচ্ছে, তার সাথে তৃণমূলের সেই নেতারা লেনদেনের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, তুমি এই ইনকাম করছো, মাস গেলে আমাকে এইটা বাড়িতে পাঠিয়ে দিতে হবে। এইটার ফলে পাড়ায় পাড়ায় যে অশুভ নেক্সাস তৈরি হচ্ছে। আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, আমরা এমন একটা রাজ্যে বাস করছি, 10 কোটি মানুষের রাজ্য, এখানে একটা পুলিশ ফোর্সের কাজ হচ্ছে হয় পুকুর ভরাটে মদত দেওয়া, নয় বেআইনি বিল্ডিং তৈরির সময় পাহারাদারি করা, নয় তৃণমূলের হয়ে টোল ট্যাক্স থেকে টাকা তুলে বাড়ি পৌঁছে দেওয়া, আর না হলে তৃণমূল কংগ্রেসের নেতাগুলোর বডিগার্ড হয়ে ঘুরে বেড়ানো। এরকম আমি কথাটা আমি শেষ করছি এটা বলে। সুতরাং এই ইনএফিশিয়েন্ট একটা পুলিশ ফোর্স থাকার ফলে যেটা হচ্ছে, আমাদের রাজ্যের প্রতিটা পাড়া সুমনদা 10টা লোকের পাড়া হয়ে গেছে, প্রতিটা পাড়া। এই কিছু মাতব্বর পাড়ার একটা পলিটিক্যাল পুলিশ ক্রিমিনাল নেক্সাস, ওই 10টা লোক মিলে সেই পাড়ায় যা হবে ঠিক করবে, তার বাইরে কোনো সাধারণ মানুষের কোনো ক্ষমতা নেই কোনো অন্যায়ের বিরুদ্ধে একটা কথা বলার, বললেই তাকে খুন হতে হবে। আমি 2-3টা কথা বলি। প্রথম কথা হচ্ছে ফেসবুক লাইভে এসে বলার বিজেপি কর্মীর যে কথাটা বললেন, সত্যি মর্মান্তিক ঘটনা, এবং এই ঘটনাটা নিয়ে তো অনেকদিন ধরে তদন্ত চলছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শতরূপদা এটা বলতে বলতে ভুলে গেল যে একটা সময় তো ফেসবুক লাইভ করার সুযোগ ছিল না, ফলে বহু মানুষের সেটা ইনফর্ম করার সুযোগ থাকতো না। এবং তার একটা বড় ঘটনা যে যেই দক্ষিণ 24 পরগনা নিয়ে আমরা আলোচনা করছি, রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তো অনেকগুলো কথা আলোচনাতে উঠে এলো। সিপিএম শুধু কতজন আরএসপি কর্মীকে খুন করেছে এই তথ্যটা বিশ্বনাথদার কাছে আমার চাইতে অনেক ভালো থাকবে, বিশ্বনাথ এই নিয়ে প্রচুর বইও লিখেছেন। 2 নম্বর কথা হচ্ছে জিডি নিয়ে একটা কথা হলো, এখানে সলিলদা আছেন, তিনি আরও স্পষ্ট করে বলতে পারবেন, তিনি যেহেতু এই ব্যাকগ্রাউন্ডে আমাদের হচ্ছে অনেক বেশি জানেন। জিডিতে যদি কমপ্লেন স্পেসিফিকভাবে কারোর এগেনস্টে না থাকে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ ওইভাবে অ্যাকশনের দিকে এগোতে পারেন না। আমি আপনাকে বলছি, জিডিতে যদি কারোর এগেনস্টে স্পেসিফিক কমপ্লেন না থাকে, পুলিশ কি কেস রুজু করতে পারে? জিডি করার দরকারই নেই। আমি একটু বলি, আমি যেটা জিজ্ঞেস করলাম প্লিজ, তুমি যে আগে তো লোকগুলো তো স্পটে তো পুলিশ ছিল, হ্যাঁ, ওখানে একটা স্কাফলের মতো হয়েছে, দুপক্ষ হাতাহাতির মতো অবস্থা, এটা তো অস্বীকার করার উপায় নেই।
তো ওইখান থেকে তো আমি অ্যারেস্ট করে নেবো, অ্যারেস্ট করে দুপক্ষকে ধরবো কি তিন পক্ষকে ধরবো, ধরে নিয়ে গিয়ে আমি গেলাম, গিয়ে দেখলাম এ বলছে তোকে কালকে মার্ডার করে দেবো, ও বলছে তোকে কালকে আমি মার্ডার করে দেবো। আমি কিন্তু কিছু তুমি কি জিডি করলে বলো, কি জিডি করলে বলো? জিডি তো দুপক্ষ থেকে রবিবার দুপক্ষ থেকে জিডি করেছে। রাস্তায় একটা লোক আমাকে একটা চড় মারলো, কেমন কি আমার ছিনতাই করলো, আমি তাকে চিনি না, কেমন আমি তার নামেও থানায় গিয়ে জিডি করবো, তাকে আমি চিনি না, আমি চিনি না লোকটাকে। একটা লোক আমাকে র্যান্ডামলি আমার পকেট মারলো, ছিনতাই করলো, তার আমি মুখও দেখিনি, তাকে আমি চিনি না, আমি তার নামে খালি জেনারেল অভিযোগটাই করবো, স্পেসিফিক কমপ্লেন করতে পারবো না, আই ডোন্ট নো দ্যাট পারসন। তার ভিত্তিতে তদন্ত করে তাকে পয়েন্ট আউট করাটাই পুলিশের কাজ, কিন্তু মুশকিল হচ্ছে আমি সংবিধান অনুযায়ী বলছি, ও দিদির বিধান অনুযায়ী বলছি, সুতরাং দুটো দেখুন এফআইআর এর কনসেপ্টটা একটু ক্লিয়ার করে, যে কোনো মানুষ প্রাথমিকভাবে তিনি অভিযোগই করবেন, এবার পুলিশ সেই অভিযোগপত্র দেখে ঠিক করবেন যে কগনিজেবল অফেন্স কনস্টিটিউট হয়েছে কিনা, তখন পুলিশ সেটিকে এফআইআর হিসেবে ট্রিট করবেন। ফলে এই ক্ষেত্রে যে এই যে জিডি নেওয়া হয়েছে মানে স্পেসিফিক কমপ্লেন হয়নি, এই যে স্টেটমেন্ট আমার দুটো কমপ্লেন হয়ে জিডি আমার স্পেসিফিক কমপ্লেন না থাকে সামনে কি আমি কাউকে এক ফোঁটাও সময় দেব না। আমি এখান থেকে একদম পরিষ্কার, দেবাংশু রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের কথা বললো, আমি বলছি ঠিকই তো বলেছে। একটা অংশ আমি খুব পরিষ্কার বলছি যে জয়নগর আজকে এত বড় আলোচনার কেন্দ্রে, সেই জয়নগরে প্রতি মাসে সিপিএম বনাম এসইউসিআই কর্মীদের সংঘর্ষ হতো এবং তাতে লাশ পড়তো, তাতে মানুষ খুন হতেন। তার মানেটা কি? আমি বলছি 90-এর দশকের কথা, আমি বলছি 2000 সালের মধ্যবর্তী সময়ের কথা, নতুন শতাব্দী শুরু হওয়ার পরেরও কথা। তৃণমূল এই রাজ্যের ক্ষমতায় আছে 14 বছর, প্রায় 15 বছর। আমি বলছি এখন আমি কেন শুনবো যে সিপিএমের সঙ্গে আরএসপির গোষ্ঠীদ্বন্দ্ব, সিপিএমের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের গোষ্ঠীদ্বন্দ্বে মানুষ শুনেছে, হ্যাঁ এগুলো তো ইতিহাসের অংশ, প্রয়োজন হলে তা উঠে আসবে, কিন্তু সেই দিয়ে আজকে 2025-এ জানিয়ে কেন আমি জয়নগরকে বিচার করব? গোটা পৃথিবী এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের কোনো রাজ্যে ইলেকশনের দিন হিংসা হয় না যেটা পশ্চিমবঙ্গে হয়। আমরা এগোচ্ছি না পিছোচ্ছি? আমি ওই জন্যই তো শতরূপের প্রশ্নটা একেবারে স্পষ্ট করে করতে চেয়েছিলাম যে 2011 সালের আগে হয়েছে এই ধরনের ঘটনা তো হয়েছে, তার মানে কি যে ভবিষ্যতে আগামী 100 বছর ধরে হবে? আমি এবং এর পরে যারা সম্পাদক হবেন এই চ্যানেলের, তারা বছরের পর বছর 100-150 বছর ধরে একই ঘটনা নিয়ে আলোচনা করবেন? এই বিস্ময়কর। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব, খুব ভালো লাগলো আমার কথাটা, তার কারণ হচ্ছে শাসক এবং বিরোধী হিংসার কারণ হচ্ছে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব। এই দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে আজকেই আমরা দেখলাম সরাসরি একেবারে শাসক দলের একটা গোষ্ঠী বনাম শাসক দলের আরেকটা গোষ্ঠী। আর কিছুক্ষণ আগে শঙ্কুকে আমি যে উদাহরণ দিলাম, বিজেপি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রতিবাদ, সেখানে বিরোধী দলের মধ্যে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব। বিচিত্র এ রাজ্য। দেখুন, বিজেপি থেকে তৃণমূল, গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ লেগেছে দুই দলে। কোথাও তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসে বিজেপি কর্মীরা নিজেদের মধ্যেই মারামারিতে জড়ালেন। বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিজেপিরই কর্মী। কোথাও আবার ত্রাণ নিয়ে বৈঠকে তৃণমূল কর্মীদের মধ্যেই বাধল সংঘর্ষ। অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার সল্টলেকের করুণাবইতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ছিল, কিন্তু তৃণমূলের বিরোধিতা করতে এসে নিজেরাই মারপিট শুরু করে দিলেন। বিজেপির যুবনেতা প্রশান্ত দেবনাথের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন দলবল নিয়ে তাদের উপর চড়াও হন বিজেপিরই নেতা পীযূষ কানোরিয়া। বিজেপির এক মহিলা কর্মী মারধর আটকাতে গেলে তাকেও নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
আমরা যেটা দেখছি অনুব্রত মণ্ডল তিনি যে বক্তব্য রেখেছেন তার বিরুদ্ধে বিজেপি তারা বিক্ষোভ দেখাতে এসেছিল, কিন্তু করুণাময়ী ঠিক আবাসনের মুখেতেই নিজেদের মধ্যেই কিন্তু গন্ডগোল হয়েছে এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডল সভাপতি তিনি আহত হয়েছেন। বিধাননগর মণ্ডল বাইরে থেকে ছেলে নিয়ে এসে তৃণমূলের দালালি করছে। উনি বলছে এখানে আমাদের জন্য প্রোগ্রাম হবে না, এখানে মণ্ডল সভাপতি কেউ না। কিছু কিছু আছে যারা ভেবে নেয় যে পার্টি তাদের পৈতৃক সম্পত্তি, এসবের জায়গা কোনোদিন পার্টি ধার দেবে না আমার মনে হয়। আর রইল যারাই এসছে এখানে তারা সবাই অনুব্রত আগেস্টে প্রোগ্রাম করতে এসেছিল, সভাপতি না। ব্যাপার হচ্ছে এইগুলো বদমাইশি চলছে। বিজেপি নেতা পীযূষ কানুরিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানি খুনের চেষ্টার মামলা দায়ের করেছেন বিজেপিরই মহিলা কর্মী। আমি মাঝখানে ছিলাম, আমি ঠেকা দিয়ে যাচ্ছিলাম, হাত ধরে আমাকে সরিয়ে দিল। এই প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য বিজেপি নেতা পীযূষ কানুরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে চাননি। একদিকে সল্টলেকে যখন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবি, তখন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে আবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে ত্রাণ বিলি নিয়ে বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ করছে দলেরই অপর গোষ্ঠী। সাধারণ গরিব মানুষের তছরূপ করে আজকের এই জায়গায় গেছে, সেই সব খারাপ মানুষ ঘুরে এসে এখন আক্রমণ করছে। আমাদের কয়েকটা ছেলে মাথা ফেটে গেছে, একটা ছেলের হাতে চোট লেগেছে, এমনকি হাড় ভেঙে গেছে, আর একটা ছেলের পায়ে লেগেছে, পায়ে টিচ করা হয়েছে। সল্টলেক ও কাকদ্বীপের এই ছবি দেখে অনেকে প্রশ্ন তুলছেন, রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল যদি নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত থাকে তাহলে তারা মানুষের জন্য কাজ করবে কখন? কোনো নীতি আদর্শ বা কর্মসূচির ভিত্তিতে এই রাজনৈতিক দলগুলি চলছে না। অর্থাৎ রাজনৈতিক দলগুলির যখন আগামীর কোনো উদ্দেশ্য না থাকে, কোনো গঠনমূলক ভাবনা না থাকে, কোনো নীতির ভিত্তিতে তারা এগিয়ে না চলেন, কোনো সুষ্ঠু কর্মসূচির ভিত্তিতে তারা যদি এগিয়ে না চলেন, তাহলে এই দলগুলির মধ্যে যে এন্ট্রপি, যে অশান্তি, যে দ্বন্দ্ব, এটা ক্রমাগত বাড়তেই থাকবে। সব মিলিয়ে শাসক বিরোধীর কোন দলে উত্তেজনা ছড়ালো সল্টলেক থেকে কাকদ্বীপ অবধি। অর্ণব মুখোপাধ্যায় ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আরও একবার ঘটনাটা মনে করিয়ে দিই, কোথায় হয়েছে ঘটনাটা? জয়নগরে। সেই জয়নগর, যে জয়নগর এই রাজ্যে সেই কিছু এলাকার মধ্যে পড়ে যে এলাকাগুলো অপরাধপ্রবণ। নিঃসন্দেহে এই তথ্য মুখ্যমন্ত্রীও জানেন। কেন এতটা আত্মবিশ্বাস নিয়ে এই কথা বলছি? আমি আপনাদের এখন নিয়ে যাব গত বছরের 9ই জানুয়ারি, যেখানে জয়নগরে সরকারি সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ক্যানিং বলুন, ফলতা বলুন, মেটিয়াবুরুজ বলুন, বজবজ বলুন, সাতগাছিয়া বলুন, জয়নগর বলুন, প্রত্যেকটা এলাকা আমার পরিচিত। আমি শুধু প্রশাসনকে বলবো এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে, ইত্যাদি ইত্যাদি। আমি দ্রুত একবার দেখাচ্ছি, তারপর কেন দেখাচ্ছি তার ব্যাখ্যায় আসবো। দেখুন, ক্যানিং বলুন, ফলতা বলুন, মেটিয়াবুরুজ বলুন, বজবজ বলুন, সাতগাছিয়া বলুন, জয়নগর বলুন, প্রত্যেকটা এলাকা আমার পরিচিত। আমি শুধু প্রশাসনকে বলবো এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে। একজনকে মানুষ খেতে না পারলে 5 টাকা দেয় না, আর একটা মানুষকে মেরে ফেলার জন্য 13 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে, এটা হবে না। বাংলা শান্তির জায়গা। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। অর্থাৎ স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে জানেন যে এই এলাকাগুলোর মধ্যে দীর্ঘ তালিকা, যার মধ্যে জয়নগরও আছে, যে এই এলাকাগুলো উত্তেজনাপ্রবণ। তা শুধু নয়, নিজের প্রশাসনকে, নিজের পুলিশকে, যেহেতু তিনি নিজেই পুলিশ মন্ত্রী, সতর্ক অবধি করে দিচ্ছেন। তারপরও একটা ঘটনার প্রেক্ষিতে পুলিশের এই গা ছাড়া মনোভাব, এবং তার জন্য স্পষ্ট করে বলছি একটা প্রাণের চলে যাওয়া, এ কি মানা যায়? বিশ্বনাথ চক্রবর্তী। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন পুলিশ মন্ত্রী হিসেবে, তার জন্যই তার পদত্যাগ করা উচিত। কারণ তার পুলিশের উপর যে নিয়ন্ত্রণ নেই, তিনি নিজেই জনসমক্ষে বলছেন টাকার বিনিময়ে কি হচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, তিনি নিজেই বলছেন। অর্থাৎ পুলিশ মন্ত্রী বিরোধী দলের নেত্রী, আবার পুলিশ মন্ত্রী প্রশাসনের প্রধান, এই যে ভূমিকা, এই দ্বৈত ভূমিকাটাই কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা নিয়ে পৌঁছচ্ছে, মানে পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। সুমনদা, প্রতিবাদীর যে বারবার মৃত্যু, সৌরভ চৌধুরী থেকে শুরু করে আজকে সায়েম খানের মৃত্যু পর্যন্ত যে ঘটনা, ধারাবাহিকভাবে যদি আপনি দেখেন,
তাহলে কিন্তু বারবার যে ছবিটা আসছে সেটা হলো প্রতিবাদীদের মৃত্যু ঘটছে, আর দুষ্কৃতী রাজ কিন্তু আরও বেশি কায়েম করছে, অন্ধকার কায়েম করছে কিন্তু অনেক বেশি করে। এবং আমি সুমনদা খুব পরিষ্কার করে কয়েকটা বিষয় এর সাথে কোরিলেট করতে চাই, একজন অধ্যাপক হিসাবে, রাজনীতি বিশ্লেষক আজকে ছেড়ে দিতে চাই। পরিষ্কার তৃণমূল কংগ্রেস যে মানে নিয়ে স্লোগান নিয়ে এসেছিল, পরিবর্তনের স্লোগান নিয়ে এসেছিল, সেই পরিবর্তনের স্লোগানটা কিন্তু তারা মানেননি এবং পরিষ্কার প্রতিশোধের রাজনীতি করেছেন। যেখানেই বিরোধী দল আছে সেখানেই প্রতিশোধ, সেখানেই পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছেন এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে দল এবং প্রশাসনকে এক করে দিয়েছিলেন। যেটা তারা দাবি করেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে প্রশাসন এবং দলের মধ্যে পার্থক্য করব, সিপিএমের মতন হব না। এখানে প্রশাসন এবং দল আলাদা তিনি করবার চেষ্টা করেননি। যাহা প্রশাসন তাহাই তৃণমূল কংগ্রেস, তৃণমূল এবং পুলিশ সমার্থক শব্দ। সেটাই কিন্তু প্রথম সমস্যার জায়গা। দ্বিতীয় সমস্যার জায়গা সুমনদা, শিক্ষার সাথে সরাসরি সম্পর্ক আছে। দেখুন মানুষের সুগুণগুলো কখন প্রতিষ্ঠা হয়, যখন শিক্ষার বিকাশ ঘটে। কিন্তু আমি আপনাকে কয়েকটা ফিগার দিচ্ছি। 7ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে, আজ পর্যন্ত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি ব্যবস্থায় ভর্তি কোথায় হবে কেউ জানে না। গার্জিয়ান অভিভাবকরাও দিশাহারা, ছাত্ররাও দিশাহারা। 5149টা প্রাইমারি স্কুলে একজন মাত্র শিক্ষক চলছে। 900 আপার প্রাইমারিতে একজন শিক্ষক চলছে। 11,515টা স্কুল আছে এরকম যেখানে 30-এর নিচে 20 জনের নিচে ছাত্রছাত্রী, এনরোলমেন্ট কমছে। শিক্ষার থেকে মাইনে মানুষ বাইরে গেছে। উল্টো দিকে আপনি ছবিটা দেখুন, উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন যেটা করছে সেটা হলো পাড়ায় পাড়ায় মদের দোকান ঢুকিয়ে দিয়েছে। মদ খাও, রাজনীতির সাথে যুক্ত হও, নেতাদের সাথে ঘোরো। এই তো পশ্চিমবাংলার সংস্কৃতিতে পরিণত হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা, আপনি আমায় বলুন, পশ্চিমবাংলায় আমার ছেলে, রবীন্দ্রনাথ দাস ছেলে প্রত্যেকেই তো বাইরে থাকে। বাইরে কেন যেতে হবে? তার কারণ পশ্চিমবাংলায় কর্মসংস্থান নেই। তার বিনিময়ে কি হচ্ছে, গ্রামগঞ্জে এক ধরনের বেকারত্ব আছে, যারা রাজনীতির সাথে যুক্ত থাকছে তার বিনিময়ে সিন্ডিকেটগুলো পরিচালনা করছে, কিছু টাকা পাচ্ছে। এবং এই সিন্ডিকেটের যে দ্বন্দ্ব, এটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে সুমনদা, যেই সিন্ডিকেটের দ্বন্দ্বের ফলে শাসক দল নিজেদের মধ্যে যেমন বিবাদে জড়াচ্ছে, বিরোধীদের সাথেও বিবাদে যাচ্ছে, মৃত্যুর মুখে পড়ছে। এবং একই সাথে দিনের পর দিন যখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নেয়, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দুর্নীতিবাদদের পক্ষ হয়ে অনেক সময় সওয়াল করছেন। এবং আমি আপনাকে বলছি, এই যে দুষ্কৃতী যাদেরকে আপনি দেখছেন, যাদেরকে পুলিশ প্রশাসন ধরতে পারে না, তাদেরকে দিয়ে দল পরিচালনা করছেন এবং নির্বাচনের সময় ভোট লুট করছেন। এই জয়নগর, এই দক্ষিণ 24 পরগনায় আপনি আমায় বলুন তো, কোন জাদু বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখের উপর ভোটে যেতে? কি কায়দায় ভোট হয়েছে? সর্বোচ্চ ভোটে জেতাতে হবে। একের পর এক এলাকাতে ভোট কিভাবে হয়েছে? কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস তার আত্মসমীক্ষা করেছে। ফলে কার্যত আপনি যাদেরকে দিয়ে ভোট লুট করাবেন, যাদেরকে দিয়ে আপনি সিন্ডিকেট রাজ করাবেন, যাদের দিয়ে আপনি পার্টি চাঁদা তোলাবেন, তাদেরকে আপনাকে ললেসনেস রাখতে হবে। এবং ললেসনেসটা এমনভাবে রাখছে যেখানে দল এবং পুলিশ প্রশাসন এক হয়ে যাচ্ছে। সেখান থেকে আরেকটা জায়গা সুমনদা, যেটা খুব চিন্তার জায়গা তৈরি হচ্ছে, সেটা হলো যে আমাদের রাজ্যে বিরোধী দল মারা গেছে। আপনি আমায় বলুন, অনুব্রত কেসটাই বলুন, একটা লোক ক্রাইম করলো, তারপরে কেবলমাত্র বীরভূমের 2-1টা মিছিল ছাড়া সারা রাজ্যটা অচল করে দেওয়ার মতন জায়গা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন এই অচল কাজটা করেছিলেন। বিরোধী রাজনৈতিক দল, এই যে একটার পর একটা মার্ডার হয়, একটার পর একটা দুর্নীতি হয়, তাদেরকে আপনি রাস্তায় কোথায় পাচ্ছেন? যে ভূমিকা মানুষ ভোট দিয়েছে, কেন মানুষ ভোট দিয়ে বিরোধী দলকে বিধানসভায় পাঠিয়েছে, সেই বিরোধী দল গণ আন্দোলন বিশ্বাস করে না। সেই বিরোধী দল কেবলমাত্র হিন্দু মুসলমানের রাজনীতি নিয়ে ব্যস্ত। তাহলে আমার দিনের শেষে শাসকের দ্বারা অত্যাচারিত মানুষ, আবার বিরোধীদের অনুপস্থিতি। প্রথমে দেখুন সুমন্ত, অনেকগুলো পয়েন্ট বিশ্বনাথ টাচ করেছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকের বাইরে ছেলে কাজ করতে চান, উনি ছেলে বাইরে কাজ করতে চান, উনি বললেন। দেখুন একটা কথা আমি বারবার বলি, পশ্চিমবঙ্গ থেকে যেমন একটা বড় অংশের মানুষ বাইরে কাজ করতে যাচ্ছেন, একথা সত্যি, তেমন ভারতবর্ষের 4র্থ রাজ্য পশ্চিমবঙ্গ, যে রাজ্যে বাইরে থেকে লোকে কাজ করতে আসে, এই তত্ত্বটা আমরা কেউ বলি না। 2 নম্বর কথা হচ্ছে, আমি বলছি সেন্ট্রাল কথা হচ্ছে যে পাড়ায় পাড়ায় মদের দোকানের কথা বলা হচ্ছে। আমি আমার পাড়ায় নেই, বিশ্বনাথদার পাড়ায় আমি বলছি সরকার, আমি বলছি
গুজরাট বিহারের মতো অফিসিয়ালি মদ ব্যান করে ব্ল্যাকে সেই মদ বিক্রি করে পার্টি ফান্ডে টাকা ঢোকার চাইতে অফিসিয়ালি মদ বিক্রি অনেক ভালো। 3 নম্বর কথা সুমনদা আমি বলছি, একটা কথা বিশ্বনাথদা বললো, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি কত ভোটে জেতেন কি করে, ইত্যাদি করেন কি করে। আমি বলছি কটা বাইপোল, কটা বুথে বাইপোল চেয়েছিল বিরোধীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বনাথদা তাহলে সিপিএম বিজেপি যে অভিযোগটা করছে না সেই অভিযোগটাও বিশ্বনাথদা করছে অফিশিয়ালি। তো কটা বুথে পশ্চিমবঙ্গের লোক শেষ লোকসভা এক এক করে দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি নিশ্চয়ই তথ্যগতভাবে জানেন পশ্চিমবাংলার সরকারের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের উৎস হলো মদ বিক্রি করে। দ্বিতীয় যেটা পশ্চিমবাংলার সরকার এই তৃণমূল সরকার লটারির বিরুদ্ধে, লোটোর বিরুদ্ধে, মদের দোকানের বিরুদ্ধে আন্দোলন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সে পাড়ায় পাড়ায় কত শতাংশ দোকান বার করে বেরিয়েছে জানেন? 70% দোকান বার বেরিয়েছে এই তৃণমূল শাসনকালে। মদ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। দ্বিতীয় যে বিষয়টা, দিনের পর দিন আমি আপনাকে বলছি, বিভিন্ন জায়গায় দক্ষিণ 24 পরগনায় যে কায়দায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেখানে প্রথমেই 50% মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দিনের পর দিন আপনি পুরসভা নির্বাচন দেখেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কোনো মানে সেখানে বিরোধীদের সামান্য মিটিং মিছিল করবার এখতিয়ার নেই। সেই রকম একটা গণতান্ত্রিক অবস্থান যেটা তৈরি করেছেন সেটা একটা অটোক্রেসি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মাননীয় অধ্যাপক বিশ্বনাথ বাবুর এক্সপেকটেশন ভারতীয় জনতা পার্টির কাছে আছে দেখে এটা আমাদের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। কিন্তু আপনাকে মনে রাখতে এক সেকেন্ড, বিশ্বনাথ আমাকে শেষ করতে দেবেন। এতক্ষণ আপনি বলেছেন, আমি একটা লাইন বলবো। আমি শুধু এইটুকু বলবো, বিশ্বনাথদা দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিধানসভা ভাঙচুরের আন্দোলন করতে পারবো না, এটা আমাদের নীতি না। এই নেগেটিভ আন্দোলন করেই তো আজকে এই অবস্থা, 13 বছর শাসন করে। মানুষ তো এই নেগেটিভ জিনিসকে পছন্দ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর বলেছেন বাংলা বন্ধ করব, তার আগে তো রেগুলার বাংলা বন্ধ ডাকতেন। আমরা এটা করিনি, আমরা এটা চাই না। ওষুধ খেয়েছে, আমার বক্তব্য হচ্ছে সেখানে না। আমার বক্তব্য হচ্ছে ধরুন ঘটনা ঘটতেই পারে, এই চিৎকার চেঁচামেচি ছেড়ে প্রশাসন তো অ্যাক্ট করবে। এখনো পর্যন্ত ওই পুলিশ অফিসার যার জন্য মারা গেল, ওই ওসিকে ওরা সরিয়েছে, সাসপেন্ড করেছে, একটা শোকজ করেছে, জানতে চেয়েছে। আমার 3টে কথা বলার। প্রথম কথা হচ্ছে, দেবাংশু যেটা বললো বাইরে থেকে আসে, পশ্চিমবাংলা থেকে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তারা কোন ধরনের পেশায় যাচ্ছেন, আর যারা বাইরে থেকে পশ্চিমবাংলায় আসছেন তারা কোন ধরনের কাজ করতে আসছেন একটুখানি দেখা যাক। বাংলা থেকে মানুষ বাইরে যাচ্ছে মাটি কাটার কাজ করতে, কাতারে কাতারে মানুষ 100 দিনের কাজের টাকা এখানে না পেয়ে ওখানে যাচ্ছে। আগে ডাক্তারি করতে, ইঞ্জিনিয়ারিং করতে যেত। এটা আমি বলছি, ওইটাকে নিয়েও একটা তথ্য পারলে পশ্চিমবঙ্গ সরকার একটা হোয়াইট পেপার প্রকাশ করুক। আমার 2টো কথা বলার। মমতা বন্দ্যোপাধ্যায় যে তালিকাগুলো দিচ্ছিলেন যেখানে প্রচুর সুপারি কিলিং, এই কন্ট্রাক্ট কিলিং ইত্যাদি হচ্ছে, তোমাদের কানে লেগেছে কিনা জানি না, 2টো জায়গার নাম বললেন, সাতগাছিয়া এবং হচ্ছে ফলতা, তার সাথে আরো কয়েকটা বললেন। সুতরাং মোটামুটি ভাইপোর ডায়মন্ড হারবার মডেলটা কেমন তা কিন্তু পিসির কথায় কিছুটা বোঝা গেল কেমন। 2 নম্বর কথা। 3 নম্বর আমি বলছি যে এই যে কন্ট্রাক্ট কিলিং, সুপারি কিলিং দিয়ে, আচ্ছা ওনার দলের এক কাউন্সিলর সুশান্ত ঘোষকে কদিন আগে কন্ট্রাক্ট কিলাররা খুন করতে গেছিল না? বাই চান্স বন্দুকটা তখন লক হয়ে গেছিল বলে, নাহলে ওই দিনই ওখানেই মামাটি মানুষ হয়ে যাচ্ছিল সুশান্ত ঘোষের। এবার আমি যে কারণে কথাটা বলছি, বিহার থেকে যে দুটো ওই যেমন বলছিলেন যে কিছু লোক কন্ট্রাক্ট কিলার হিসেবে বাইরে থেকে আসছে ইত্যাদি, তাদের তো সুশান্ত ঘোষের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তাদেরকে কারা সুশান্ত ঘোষকে মারার জন্য পাঠিয়েছিল আজ অব্দি জানতে পারলাম। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কন্ট্রাক্ট কিলার ভাড়া করে নিজের দলের নেতাকে মারতে পাঠাচ্ছে। আমার প্রশ্ন, আমি জাস্ট 1 সেকেন্ড নিব। প্রধান বিরোধী দল বিজেপির অবস্থা গণ আন্দোলনের সাথে নেই, কিন্তু যে সিপিআইএম দল গণ আন্দোলনের মাধ্যমে 60-70-এর দশকের ক্ষমতায় এসেছিল, সেই সিপিএম দল রাস্তায় কোথায়? এই রকম ঘটনা দিনের পর দিন ঘটছে, আমরা কোথায় প্রতিবাদ দেখতে পাচ্ছি? সিপিএম দল কলকাতায় তো একটা মিছিল করতে পারতো, একটা জেলায় তো মিছিল করতে পারে, কেন ঘুমিয়ে থাকে সিপিএম দল? আমি একটা লাইন জাস্ট বলছি সুমনদা, ইন্দোর আসন থেকে বিজেপির প্রার্থী 10,08,000 ভোটে জিতেছেন, শিবরাজ সিং চৌহান বিদিশা থেকে 8 লাখ ভোটে জিতেছেন, অমিত শাহ 7,44,000 ভোটে স্বয়ং অমিত শাহ জিতেছেন। আমি এক্ষুনি থামাচ্ছি। পরের বিষয় একেবারে অনুব্রত, ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি। অনুব্রতর সেই প্রেসক্রিপশন, যিনি প্রেসক্রিপশন লিখেছেন তার কীর্তি কাহিনীতে আসবো, কিন্তু তার আগে প্রতিবেদন। 103 জ্বর, কাশি, দুর্বলতার মতো একাধিক উপসর্গ,
যা দেখে চেস্ট এক্স-রে, ডেঙ্গি, ম্যালেরিয়া, টাইফয়েডের মতো একগুচ্ছ টেস্ট করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। 5 দিন বিশ্রামে থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, বোলপুর থানার আইসিকে গালিগালাজের পর পুলিশি তলব এড়াতে এই মেডিকেল সার্টিফিকেটই জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল। আর এই সার্টিফিকেট যিনি দিয়েছেন তাকে ঘিরেই এখন জোর বিতর্ক। চিকিৎসক হিটলার চৌধুরী, BMOH, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, অর্থাৎ সরকারি চিকিৎসক, অথচ তিনি যে মেডিকেল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে ইস্যু করেছেন তাতে লেখা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, যার চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত মলয় পিট, অর্থাৎ একজন BMOH। তিনি কিনা বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত এবং সেখানকার লেটার হেডে অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করছেন। চিকিৎসক সংগঠন থেকে শুরু করে প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা সবাই বলছেন BMOH বা ব্লক মেডিকেল অফিসার একটি নন প্র্যাকটিসিং পোস্ট। এরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার, তাই প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না। এর অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে প্র্যাকটিস অ্যালাউড নয় এবং তারা এরকম দেখতে পারে না অফিসিয়ালি। তার মানে এটা নয় যে একজন চিকিৎসক প্রশাসনিক পদে আছেন বলে তিনি রুগী দেখতে পারেন না। তিনি তার প্যাডে প্রেসক্রিপশন করতে পারেন, কিন্তু পয়সার বিনিময় নয়। উনি যদি নিজের প্যাডে প্রেসক্রিপশন করতেন তাতেও আমার বলার কিছু ছিল না। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে ওই মেডিকেল কলেজকে, এবং একই সঙ্গে ন্যাশনাল মেডিকেল যে কমিশন আছে, যারা নিয়ন্ত্রক সংস্থা, তাদের কাছেও কিন্তু এই উত্তর দিতে হবে যে বাইরের লোক এসে ওই মেডিকেল কলেজে রুগী দেখে যেতে পারে কিনা। একই কথা বলছেন খোদ রামপুরহাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিকও। আমাদের BMOH তো নেই, ওই টায়ারে সবাই আমাদের না, আমরা নন প্র্যাকটিসিং, আমরা প্র্যাকটিস করতে পারি না। উনি রামপুরহাট পান। H চৌধুরী, রেজিস্ট্রেশন নম্বর 87845। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই H চৌধুরী আসলে চিকিৎসক হিটলার চৌধুরী। বিতর্কের পর থেকে তার রামপুরহাটের ফ্ল্যাটের বাইরে তালা ঝুলছে। হিটলার চৌধুরী চিকিৎসক কোথায় রয়েছেন বা কি হয়েছে সেটা জানার জন্য আমরা এসেছি ওনার ফ্ল্যাট। এটা হচ্ছে রামপুরহাট, এবং রামপুরহাটের এই ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটে দেখতে পাওয়া যাচ্ছে তালা বন্ধ অবস্থায় রয়েছে, এবং যারা প্রতিবেশীরা রয়েছেন তারা বলছেন যে চিকিৎসককে কালকের থেকে এখানে ওনারা দেখতে পাননি। ডাক্তারও জানি আমি, এটা ফ্ল্যাটের ডাক্তার? হ্যাঁ, সন্ধ্যাবেলা আমি যখন গেলাম তখন তালা মারা ছিল। ফোন ধরছেন না, উত্তর নেই মেসেজেরও। তিনি যেখানকার BMOH, সেখানে তার গাড়ি থাকলেও হিটলারের দেখা নেই। এই হচ্ছে রামপুরহাটের সেই স্বাস্থ্যকেন্দ্র, যেখানকার BMOH হচ্ছে হিটলার চৌধুরী, এবং এখানে এসেও দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওনার গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওনার যে দপ্তর, যে ঘর, সেই ঘর সম্পূর্ণ ফাঁকা অবস্থায় রয়েছে। যারা কর্মীরা রয়েছেন তারা কেউ কেউ বলছেন যে BMOH আসেননি, কেউ কেউ বলছেন এসছিলেন কিন্তু চলে গিয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। কারণ কথা হচ্ছে হিটলার কোন বাংকারে ঢুকলেন, জার্মানির না বীরভূমের আমরা জানি না, কিন্তু আমার মনে পড়ছে যে আরজিকর আন্দোলন যখন তুঙ্গে বা যখন মিটে আসছে, শিক্ষক আন্দোলনের সময় একটা মোটা ফাইল দেখাতেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে ডাক্তারবাবুরা কোথায় কোথায় নিয়ম ভঙ্গ করেছেন, কে কে করেছেন, নিয়মগুলো মনে করিয়ে দিতেন। আমার বক্তব্য যে বীরভূমের মুকুটহীন সম্রাট অনুব্রত মণ্ডলের মেডিকেল সার্টিফিকেট যিনি ইস্যু করেছেন, এই অভিযোগ যদি এই স্বাক্ষর তার হয়, তিনি তো ভয়ঙ্কর বেআইনি কাজ করেছেন। ব্লক মেডিকেল অফিসার একটা প্রশাসনিক পদ, সেই প্রশাসনিক পদে থেকে অনুব্রত অনুগামী মলয় সিটের বেসরকারি হাসপাতাল থেকে তিনি মেডিকেল প্রেসক্রিপশন দিচ্ছেন। আবার বলছি, এই স্বাক্ষর যদি তাঁর হয়, অনুব্রত মণ্ডলের অসুখের চিকিৎসা তো পরে হবে, আগে তাঁর চিকিৎসা প্রয়োজন। যদি এই প্রেসক্রিপশন এর সই তাঁর হয়, আমি আমার এই মুহূর্তের বক্তা ফিরদৌস শামীমের কাছে যাব, যে ফিরদৌস, আমি আবার বলছি, তাকে আমরা সারাদিন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে ওই স্বাক্ষর তার কিনা জানতে। তিনি কোন বাংকারে হিটলার লুকিয়ে পড়েছেন আমরা জানি না, কিন্তু কথা হচ্ছে তো গ্রসলি ইল্লিগাল, এবং এই নিয়মগুলো মুখ্যমন্ত্রী ওই মোটা ফাইলটা দেখে বারবার চিকিৎসকদের মনে করিয়ে দিয়েছিলেন। দেখুন, এই BMOH অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, তিনি একজন সরকারি আধিকারিক। তিনি সরকারি আধিকারিক হয়ে এই পশ্চিমবঙ্গে 3 ধরনের ক্যাডার আছে মূলত যারা ডাক্তার। ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস, যেখানে বলা হয় WBHS, ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস WBPH&AS, আর WBMES ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস, অর্থাৎ যারা মেডিকেল কলেজগুলোতে পড়ান। এই WBPH&AS এটা সম্পূর্ণভাবে নন প্র্যাকটিসিং পোস্ট।
নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পান, ইভেন বাড়িতে ঢোকে সেই টাকা। এনপিএ একজন WBHS এর একজন ডক্টর বাবুও নিতে পারেন, WPHAS তিনি বাধ্যতামূলকভাবে পাবেন, কিন্তু যিনি WBHS এর নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স দেন তিনি প্র্যাকটিস করতে পারবেন না। আর WPHAS উনি নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স পাবেন, ফলে তিনি প্র্যাকটিসই করতে পারবেন না। কিন্তু এর আর একটা ভয়ঙ্কর দিক রয়েছে, কি বলুন তো, বেসরকারি মেডিকেল কলেজে তিনি একজন চিকিৎসক। এই বেসরকারি মেডিকেল কলেজগুলো না, এই যে যখন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া যখন ভিজিটে আসে, মানে একটা কথা অত্যন্ত সাধারণভাবে প্রচলিত, যে কুমির ছানা দেখানো। কুমির ছানা দেখানো মানে কি জানেন তো, যে তিনি সবসময় ওখানে চিকিৎসা করেন না, কিন্তু মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে রেজিস্ট্রেশনটা পেতে হবে। যখন টিম ভিজিটে আসছে তাদের দেখাতে হবে যে দেখো আমার কাছে চিকিৎসক রয়েছে পর্যাপ্ত পরিমাণে, তাহলে কি হবে, কিছু চিকিৎসক দেখাতে হবে। তাহলে কি করতে হবে, কুমির ছানা দেখাতে হবে। এই কুমির ছানা দেখানো করে যদি সরকারি চিকিৎসককে দেখানো হয়, তাহলে কি ভয়ঙ্কর একটা চক্র চলছে সেটা বুঝতে পারছেন, যে সরকারি চিকিৎসককে কুমির ছানা হিসেবে ওই যে বেসরকারি মেডিকেল কলেজে দেখিয়ে তাদের রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে কিনা, এই কুইড প্রো রিলেশন সরকারি বেসরকারি ক্ষেত্রে তৈরি হয়েছে কিনা, এটার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। এবং আপনাদের এই ঘটনা আমি ফিরোজ জানিয়ে রাখি, আমি রেজিস্ট্রেশন নাম্বার একেবারে ওয়েবসাইটে গিয়ে চেক করেছি, এইচ চৌধুরী সিগনেচারে আছে, এবং কাউন্সিলের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে এই চিকিৎসকের নাম হিটলার চৌধুরী। একদমই। এবার আসি, তার মানে আপনি ফ্যাক্ট চেক করেছেন। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে তো এই মুহূর্তে রাজ্য এই স্বাস্থ্য প্রশাসন চলছে, আমি জানি না স্বাস্থ্যমন্ত্রীর নাম কি। আচ্ছা, এনার বিরুদ্ধে কি কোনো প্রকার ডিসিপ্লিনারি প্রসিডিং, অন্তপক্ষে শো কজ নোটিশ কেউ ইস্যু করেছেন? ওই জেলা তো নিশ্চিতভাবে একজন CMOইচ আছেন, আচ্ছা ডিরেক্টর অফ হেলথ সার্ভিস আছেন, DHS আছেন, তারা কি করছেন? তারা কি চুপচাপ বসে বসে, একজন ব্লকের সর্বোচ্চ স্বাস্থ্য আধিকারিক তিনি বেসরকারি মেডিকেল কলেজে গিয়ে তার স্ট্যাম্প ইউজ করে সেখানে চিকিৎসা করছেন, একজনকে চিকিৎসা দিচ্ছেন, এটা তদন্তের আওতাধীন হবে না, এটা কোনো প্রকার তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস হবে না। এবং সেটা যদি না হয় তাহলে বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কোন গভীর অসুখের মধ্যে আছে। এখন তো সর্বপ্রথম এই স্বাস্থ্য ব্যবস্থার অসুখের চিকিৎসা করা প্রয়োজন, তারপরে আসবে অন্যদের চিকিৎসা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা সত্যি অসুখে আছে, তার চিকিৎসা সর্বপ্রথম প্রয়োজন। এবার আসে অনুব্রতর প্রসঙ্গে। দেখুন, অনুব্রত মণ্ডল ইনি তো এর আগে এনার অনেক ইতিহাস আছে। ইভেন এই আগের পর্বে তিনি যখন গ্রেপ্তার হন, আর এক চিকিৎসকের অধ্যায় আপনারাই উন্মোচিত করেছিলেন, কিভাবে তার কাছ থেকে প্রকিওর করা হয়েছিল। এই অনুষ্ঠানে বসে বিস্তারিত বলেছিলেন কিভাবে তাকে নির্দেশ দিয়ে বাড়ি পাঠানো হয়েছিল। ইয়েস, তার মানে এই যে চিকিৎসকদের ব্যবহার করা, ক্রাইম করার পরে চিকিৎসকদের ব্যবহার করা হচ্ছে, যদি স্বাস্থ্যক্ষেত্রে যদি পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু এই চিকিৎসকরা বারবার ব্যবহৃত হবে। দুর্ভাগ্য হলো যে স্বাস্থ্যক্ষেত্রে সেই ব্যবস্থাটা গ্রহণ হচ্ছে না, তার ফলে এটা বারবার এই ধরনের ঘটনা রিপিটেশন হচ্ছে, এবং পুলিশের ক্ষেত্রেও। এবার আসি জয়নগরের কাণ্ডে। আপনি অনেকক্ষণ ধরে জয়নগরে, আমি ধরে নিলাম যা যা দেবাংশু বলল সব সত্য, এবং সমীরবাবু বললেন যে ওটা তৃণমূলের পার্টি অফিসে প্রতিদিন ISF CPM গিয়ে মদ খায়। ভাবুন তো একবার কিরকম অত্যাচারিত তৃণমূল ওই অঞ্চলে আছে, যে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ISF CPM মদ খায়, এবং ওই এলাকার পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ISF CPM এর কথাই চলে, যে অভিযোগ করলো একে অপরের বিরুদ্ধে, তার মানে ISF CPM এর বিরুদ্ধে অভিযোগ হলো, পুলিশ ভাবুন ওই অঞ্চলের পুলিশ তৃণমূল ISF CPM এর বিরুদ্ধে অভিযোগ করলো, অথচ ISF CPM কে গ্রেপ্তার করলো না, তারা টুকটুক করে তাদের বাড়ি যেতে দিল, এবং গিয়ে তারা মার্ডারও করে দিল। মার্ডার করার পরে সেই ISF CPM গ্রেপ্তার হলো না। পশ্চিমবঙ্গে ভাবুন, ওই অঞ্চলের তৃণমূলের কথা ভাবুন, এবং এই রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে, অথচ ওই অঞ্চলের তৃণমূলকে প্রোটেকশন দিতে পারছে না, অন্ততপক্ষে তৃণমূলের পার্টি অফিসের সামনে মদ খাওয়া এটুকু বন্ধ করতে পারছে না। আসলে এটা কেন ঘটছে? দেখুন, এই মুহূর্তে না পশ্চিমবঙ্গে, আমি একটা লাইটার নোটে বললাম, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সরকারি বা বেসরকারি কর্মসংস্থান নেই। পশ্চিমবঙ্গে একটা অর্থনীতি তৈরি হয়েছে, সেটা সম্পূর্ণভাবে এই মদ লটারি নির্ভর অর্থনীতি, এবং এই মদ লটারি নির্ভর অর্থনীতিতে পশ্চিমবঙ্গের এই প্রতিদিন লক্ষ লক্ষ পরিবার সর্বশান্ত হয়ে যাচ্ছে। আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের, বিশেষ করে আপনি ছেড়ে দিন, আপনি স্বাস্থ্য ব্যবস্থা বলছিলেন না, আপনি এই BPHC-গুলোতে, RH-গুলোতে, BPHC মানে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো, এই রুরাল হাসপাতাল, সেগুলোর ক্যাম্পাসগুলোতে আপনি এক্ষুনি ক্যামেরা পাঠিয়ে দিন, ওই লাইটগুলো সব দেখবেন নেবানো আছে, তার নিচে এই মদের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, এবং সেগুলো পরিচালনা করছে কারা? একটা চক্র তৈরি হয়েছে এই মদের আড্ডা, জুয়োর আড্ডা, সেগুলোতে এক একজন কিছু কিছু নেতা তারা পরিচালনা করছেন, তাদের কিছু সাগরেদ তৈরি করেছেন, তার একটা অর্থনীতি তৈরি হয়েছে, পুলিশের সঙ্গে প্রায় একটা সুরিখানার চেহারা নিয়েছে। দেবাংশু,
আচ্ছা, আমি প্রথম কথা বলি যে পার্টি অফিসের ভেতরে বসে তারা মদ খাচ্ছিলেন ইত্যাদি ইত্যাদি, এই তথ্য স্বামীন ভাই কে দিল আমি জানি না, ভেতরে বসে। হ্যাঁ, এবার কথাটা হচ্ছে পার্টি অফিসটা কি খোলা পার্টি অফিস না বন্ধ পার্টি অফিস আমি দেখো। 3 নম্বর কথা হচ্ছে পার্টি অফিস ইলেকট্রিক পার্টি অফিস। আমি আপনাকে আপনার স্টুডিওতে আসতে গিয়ে পার্টি অফিস দেখিয়ে দেবো যেটা আমাদের ঝান্ডা লাগানো, আমাদের লোগো লাগানো, কিন্তু পার্টি অফিসটা বন্ধ পড়ে আছে বহুদিন। আমি জানি না কেন কারা ইউজ করে। 3 নম্বর মানে কি অ্যারেঞ্জমেন্ট, আমি বলি দোকান থেকে কিনবেন, আমাদের পার্টি অফিসের সামনে বসে খাবেন, আমাদের পার্টি অফিস পুলিশ ধরবে না। আরে সুমন আমি বলছি বুঝতে পারছি শঙ্কুদা, কিন্তু আমাকে একটু বলতে দাও। দেখো অলরেডি দুজন সিপিএম সমিট বলছে, আমি বলছি সুমন না, সেটা হচ্ছে চালু না বন্ধ সেটা একটু দেখার দরকার আছে। 3 নম্বর কথা হচ্ছে আইএসএফ কে ডিফেন্ড করবে সিপিএম, এটা খুব স্বাভাবিক কথা, এই নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু তার আগে তার বৌদিকে বোঝানোর দরকার। আর 4 নম্বর কথা আমি যেটা বলবো, এই যে মদের ঠেক জুয়ার ঠেক এই কথাটা বলা হচ্ছে, এটা তো যদি সত্যি হয়ে থাকে থেকে থাকে এটা তো কনসার্নিং ব্যাপার, এবং বাংলার কোথাও এই মুহূর্তে নেই, কথা আমি বলতে পারবো না, সত্যি কোথাও থাকতে পারে। আমি বলছি সমস্ত রাজনৈতিক দল মিলে আসুন আমরা একটা কনস্ট্রাকটিভ স্টেপ নিই। সেই স্টেপটা কি? ধরুন প্রশাসনের চোখ এড়িয়ে যাচ্ছে কোথাও, যেটা নিয়ে আপনারা সমালোচনা করছেন, হতেই পারে। তো আপনারা এরকমই একটা আলোচনাতে সিপিএম বিজেপির প্রতিনিধিরা তাদের সংগঠনকে ব্যবহার করে কোথায় কোথায় এটা আছে সমস্ত তৃণমূল পার্টি অফিস বন্ধ করুন, সেগুলো আমার প্রথম দাবি। তৃণমূল পার্টি অফিস বন্ধ করুন, আপনারা প্রকাশ্য ডিসকাশনে আনুন, মানুষের সামনে আনুন। আমার পয়েন্টটা সম্পূর্ণ আলাদা, যে এটা রাজনৈতিক কি বলে না সর্বদল সম্মেলনের বিষয় নয়, এটা হচ্ছে পুলিশের দেখার বিষয় যে এলাকায় কোথাও শুঁড়িখানা চলছে কিনা, এলাকায় প্রকাশ্য মদ্যপান চলছে কিনা, এলাকায় এমনকি অন্ধকারের সুযোগ নিয়ে খানিকক্ষণ আগে বলছিলেন, আমার একদম কামদুনির কথা মনে পড়ে যাচ্ছিল, যে গোটা রাস্তায় কোনো আলোক সংযোগ নেই। আমি বলছি যেখানে অপরাধের বারবারন্ত হয়েছে সেটা দেখার কথা সর্বদল কমিটির নয়, সেটা দেখার একমাত্র হচ্ছে পুলিশ এবং প্রশাসন। অনেকে হাত তুলছেন কিন্তু কারুর কাছে যাব না। রবীন্দ্রনাথবাবু এতক্ষণ 1.5 ঘন্টা বলার সুযোগ পাননি, রবীন্দ্রনাথদার কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের মনে করিয়ে দেবো আজকে হচ্ছে বিরাট নেতা অনুব্রত মণ্ডলের 5ম দিন পুলিশের নিষ্ক্রিয় থাকার। না, অনুব্রত মণ্ডল আমাদের কাছে খবর নেই আজকেও তিনি কোর্টে মুভ করেছেন বলে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত হাত গুটিয়ে বসে আছে। আইসিকে, কর্তব্যরত আইসির মা এবং স্ত্রীকে ওই কথা বলার পর এবং তারপর 3 বার ক্ষমা চেয়ে প্রায় নিজেই প্রমাণ করে দেওয়ার পর যে ওই সংলাপ তাঁরই। দেখুন। তোর মাকে আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তুই তোকারি, অশ্রাব্য ভাষা, গালাগালি, কিন্তু তারপর 5-5টা দিন কেটে গেলেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনো কোনো কড়া পদক্ষেপের পথে হাঁটল না পুলিশ। 2 বার তলব করল তারা, অনুব্রত 2 বারই হাজির হলেন না। তারপর পুলিশও চুপ করে বসে গেল, আর কোনো উচ্চবাচ্যই নেই। 31শে মের মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী অনুব্রত মণ্ডল এখন 5 দিনের বেড রেস্টে। এখানেই বিরোধীরা প্রশ্ন করছে, তাহলে কি অনুব্রতকে বিশ্রাম দিতে পুলিশও বিশ্রামে গেল? অনুব্রত মণ্ডল পুলিশের কাছে যাবে কেন? পুলিশ এসে অনুব্রতর পায়ে পড়বে। বীরভূমের বাঘ, ইয়াব বড় অনুব্রত, মুখ্যমন্ত্রীর সাধের কেসটা পুলিশের মন্ত্রী তার মাথায়। তা না হলে অন্য কেউ হলে এতদিনে মেরে পিটিয়ে ছাল তুলে দিত, জেলে ঢুকিয়ে রাখতো। মেরে পিটিয়ে ছালও তুলছে না, জেলেও ঢোকাচ্ছে না, বরং পুলিশ তাকে স্যালিউট করছে অথবা করবে, কারণ তার নাম অনুব্রত, তার মাথায় পুলিশ মন্ত্রীর হাত। দেখুন, পুলিশ তো ভয় পায় অনুব্রত মণ্ডলকে, আর অনুব্রত মণ্ডল কিছুতেই পুলিশের ডাকে যাবে না, তো জোর করে নিয়ে যেতে হয়তো। পুলিশ কি এরকম নিরীহ নাকি? বিজেপির নেতাদেরকে তো এরকম বারবার ডাকে না। আমরা বুঝতে পারছি না পুলিশের এই প্রেম স্নেহ কেন অনুব্রত মণ্ডলের প্রতি, এতটা ভালোবাসা কেন? কি এমন দেন অনুব্রত বাবু মাসে মাসে এদেরকে? তৃণমূলের গলায় এক সুর, পুলিশ আইন অনুযায়ী কাজ করবে। দলের তরফে যে বক্তব্যটা রাখা হয়েছিল যে অনুব্রত মণ্ডল যে ভাষায় যে শব্দ ব্যবহার করেছেন সেগুলো কোনো মতেই উচিত হয়নি, অন্যায় কাজ করেছেন। দল তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল এবং তিনি ক্ষমা চেয়ে নেন। দল সেটা নজর রাখছে, দল সেটা দেখছে, আর বাকি পুলিশের প্রসেসটা পুলিশ করছে। বীরভূমের সাসপেন্ডেড টিএমসিপি জেলা সভাপতি বিক্রমজিৎ সাউকে বুধবার সকাল 11টায় সিউড়ি থানায় তলব করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি রবীন্দ্রনাথদার কাছে যাব। দেখুন, পুলিশের 2টো নোটিশ,
প্রথম দিন তো এত আত্মবিশ্বাসী যে এসডিপিও অফিসে গেলেন না, পার্টি অফিসে চলে গেলেন। আমি বলছি আদালতে গেছেন বলে আমাদের কাছে খবর নেই, এতটা এখনও আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল। এবং এই সংলাপ কল্পনা করুন যে বিরোধী দলের কোনো নেতা, এই শঙ্কুদেব পাণ্ডা বা শতরূপ ঘোষ যদি বলতেন, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় কি থাকা উচিত? এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পুলিশ এতটাই সক্রিয় অন্য ক্ষেত্রে, আজকেও দুজন চাকরিহারা শিক্ষককে বিধাননগর উত্তর থানায় ডাকা হয়েছিল, একজন গেছেনও। আমি বলছি শাসক দলের জন্য একটা নিয়ম, আর অনুব্রত মণ্ডলের জন্য একটা নিয়ম, আর বিরোধী দলের জন্য আরেকটা নিয়ম। এটা কি পৃথিবীর কোনো আইনের শাসন থাকা রাজ্যে হতে পারে? দেখুন, পশ্চিমবঙ্গে এখন এটাই হয়ে আসছে। অনুব্রত ভোট করান বলতে কি, আমরা একটা অডিও টেপ নিয়ে আলোড়ন ফেলে দিয়েছি, এইরকম হাজার হাজার প্রতিদিন টেপ অডিও শুনতে হচ্ছে পুলিশ অফিসারদের এবং প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের। কি হয়েছিল, উপাধ্যায় বাবু যিনি ইলেকশন কমিশনের পদ থেকে পদত্যাগ করার পর বলেছিলেন, কাঁদতে বলেছিলেন যে তাকে কি ভাষায় কথা বলা হয়েছিল, ঠিক এই ভাষাতেই কথা বলা হয়েছিল। আমরা এখন কিন্তু একটা উল্টো যুক্তি দিই যে অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে, তখনও বীরভূমের ভোটে বিপুলভাবে জিতেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে অনুব্রত মণ্ডলের মানে অপরিহার্য, তৃণমূল কংগ্রেসের জন্য অনুব্রত মণ্ডল এ তো তত্ত্ব দেখা যাচ্ছে অসার। তা সত্ত্বেও কেন গুরুত্ব? না, গুরুত্বটা এই কারণেই যে এই যে গতবারের তুলনায় এবারে লোকসভা ভোটে বিনা অনুব্রততে মার্জিন বেড়েছে তৃণমূলের। অনুব্রত মণ্ডল কিন্তু গ্রাউন্ড লেভেলে বেশ কিছু লুম্পেন তৈরি করেছেন, পরিষ্কার লুম্পেন তৈরি করেছেন, যারা এই প্রশাসনিক আধিকারিকদের মেরুদণ্ডে একটা চিল, একটা হিমশীতল অনুভব ঢুকিয়ে দিতে পারেন যে যদি তারা ভোটের সময় তাদের সঙ্গে না থাকেন তাহলে তাদের কি অবস্থা হতে পারে। এবং এই যে জায়গাটা, এটা অনুব্রত যখন তিহার জেলে ছিলেন তখনও কিন্তু তার কর্মীরা সেই জিনিসটা করে গেছেন এবং সেটাতে কোনো মানে তাদের মাথার উপর মুখ্যমন্ত্রীর হাত আছে, অসুবিধার কিছু নেই। দেখুন, এই যে এই পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে অনুব্রত মণ্ডল বোমা মারার কথা বলছেন, অনুব্রত মণ্ডল বাজে বাজে গালিগালাজ করছেন, মানে বর্বর অসভ্য ভাষায় কথাবার্তা বলছেন, অথচ তার কিছু হচ্ছে না। অথচ অম্বিকেশ মহাপাত্র, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শুধু একটা কার্টুন শেয়ার করেছিলেন, ফরওয়ার্ড করেছিলেন ইমেলে, এবং তার জন্য তাকে 3 দিন হাজতে ভরা হলো। 13 বছর ধরে তাকে নানাভাবে পুলিশ হয়রানি করলো। সুতরাং বিরোধী দল যখনই কিছু করতে যাচ্ছে তখনই তাদেরকে, এটাই হচ্ছে তৃণমূলের ইউএসপি, তারা বিরোধী দলকে গাঁজা কেস দেওয়া, এই কথাগুলো তো বসে মানে পার্টি অফিসে বসে অনুব্রত বলেন যে ওকে গাঁজা কেস দিয়ে দে, এগুলো আমরা শুনেছি, ওকে গাঁজা কেস দিয়ে দে। তো এই গাঁজা কেস দিয়ে দেওয়া বা অত্যাচার করা বিরোধী দলের ক্ষেত্রে সাংঘাতিকভাবে পুলিশ সরব, কিন্তু বিরোধী দল যখনই মানে বিরোধী দলের ক্ষেত্রে, আর যখন শাসক দলের এই ব্যাপারটা আসে তখন তারা নিষ্ক্রিয়। জয়নগরে যে ঘটনাটা সবাই বলছেন যে এটা ঠিক কথাই, যে ওইখানে তৃণমূলের অফিসে চত্বরে বসে পান করছে, অসভ্য ভাষায় মহিলাদের কথা বলছে, তারা নাকি সিপিএমের লোক এবং আইএসএফের লোক। আর যে বলেছে বৌদি, তার মানে হাজব্যান্ড মানে দাদা, তিনি কিন্তু তৃণমূলের ওখানে যুব সভাপতি, তিনি তৃণমূলের যুব সভাপতি, তিনি প্রথমে এই ভার্সনটা তৈরি করলেন, করে ছেড়ে দিলেন। এবং ফলত যেটা হলো যে গোটা জায়গাটাই এখানে এই ন্যারেটিভটা আসতে শুরু করলো। আপনি এবার আসুন মমতা ব্যানার্জি, আমরা দলের কথা বাদ দিন, মমতা ব্যানার্জিকে আমরা নিয়ে এসেছিলাম কেন? আমরা স্বপ্নের সাথী করে নিয়ে এসেছিলাম যে উনি উন্নততর প্রশাসন দেবেন। কিন্তু এখন যেমন উন্নততর বামফ্রন্টের বিকল্প উন্নত বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট বলা হতো, এখন উন্নত তৃণমূলের বদলা উন্নত গোষ্ঠীদ্বন্দ্বের তৃণমূল, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই গোষ্ঠীর দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কোথাও অনুব্রতর সঙ্গে কাজল শেখের, আরাবুলের সঙ্গে শওকত মোল্লার, অথবা এইখানে যখন আপনি দেখছেন এখানেও যে ওই যে বলছে যে আমাদের থেকে আমাদের ভোট কম, ওদের ভোট বেশি, অর্থাৎ যার প্রভাব বেশি পুলিশ তাদের আর ঘাটাচ্ছে না। এই দলের প্রতি দুটো মূল বিষয় ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে আপনার পুলিশের দায়বদ্ধতা রাজনৈতিক দলের প্রতি বেড়ে যাচ্ছে, রাজনৈতিক দলের প্রতি বেড়ে যাওয়ার জন্য সাধারণ মানুষ ক্রমশ বিপন্ন হচ্ছে, আইনের শাসন চলে যাচ্ছে এবং মানুষ
থানায় যেতে ভয় পাচ্ছে যে আমি একটা কোনো কেস নিয়ে থানায় যাব। এবং দ্বিতীয় নম্বর, না এরপরে শুধু ভয় কেন বলছেন, এরপরে ভরসাও পাবে না যে পুলিশ নিজেদের আইসিকে নিজেদের বাহিনীর একটা অংশ সম্মান রাখতে পারে না, পরিবারের রাখতে পারে না, সাধারণ মানুষ ভরসা করবেন কেন তাদের? অন্যের পরিবারকে কি রক্ষা করবে? আর দ্বিতীয় যেটা হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ মানে উন্নততর তৃণমূলের গোষ্ঠীতে ভরে যাবে, সেই উন্নততর গোষ্ঠী দাপাদাপি করবে এবং সাধারণ মানুষ তার ইয়েতে তাদের উন্নয়নে চাপা পড়বে। এটাই হচ্ছে আমাদের ফেট। একটা হচ্ছে যে এর আগে সিএমওএইচ এর এটাকে নিয়ে আমরা দেখছিলাম, এর আগে দেখানো হচ্ছিল। আচ্ছা, আশফাকুল্লাহ নাইয়া আরজি করে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সামনে উঠে এসেছিল বলে ফ্রিতে হেলথ চেক আপ ক্যাম্প করতে গেছে বলে ওর বাড়িতে মানে সে যেন যুদ্ধ জয় করতে পাঠিয়েছে এরকমভাবে গাড়িকে গাড়ি পুলিশ গেছে। কি না ও এটা কেন ও বন্ডে এখন করছে, ওর এখন প্র্যাকটিস করার কথা না, ও কেন ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করেছে, তারপরে নাই কোটি 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 টাকা নাকি এই করে কামিয়ে নিয়েছে। আর এখানে রাইট আন্ডার দ্য নোজ অফ দ্য হেলথ মিনিস্টার হু হ্যাপেন্স টু বি দ্য চিফ মিনিস্টার অ্যাজ ওয়েল, সেখানে সিএমওএইচ এবং তো একটা সিএমওএইচ না, জেলায় জেলায় এরকম সিএমওএইচ থেকে শুরু করে যাদের প্র্যাকটিস করা বেআইনি প্রাইভেট প্র্যাকটিস করা, ডিএমওএইচ মার্জনা করবেন, তারা প্রাইভেট প্র্যাকটিস করে যাচ্ছে, তাদের বাড়িতে পুলিশ ছেড়ে দিন, পাড়ার একটা সিভিক ভলেন্টিয়ার কখনো যাবে না, কারণ এটা মমতা ব্যানার্জির কাজ করছে। আমি দ্বিতীয় কথা এখানে বলছি, সুমনদা তুমি এটা এখানে ডিমার্কেট করলে, যখন রবীন্দ্রনাথবাবুকে প্রশ্ন করলে যে একই কাজ করার জন্য শাসকের এক নেতার প্রতি কি আচরণ, আর যদি কোনো বিরোধী নেতা এই কাজ করতো, আমার পার্টির কেউ এরকম কথা বলবে না কখনো কোনো পুলিশকে, আলাদা কথা, কি কাউকেই বলবে না, যদি করতো কি হতো। আমি বলছি তৃণমূলের মধ্যেই দুজন নেতার ক্ষেত্রে পুলিশের ভূমিকার তফাৎটা দেখো, কি তৃণমূলের ভূমিকার তফাৎ দেখো। অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলেছে, আমি জিজ্ঞেস করছি আপনারা কে মনে করেন এখানে যে তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেটাকে সাসপেন্ড করা হয়েছে সে অনুব্রত মণ্ডলের 100 ভাগের 1 ভাগ কথা কিছু বলেছে? সে পুলিশের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কতগুলো কথা বলেছে, সে পুলিশের মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি, কিচ্ছু করেনি, সে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ডেড। আর অনুব্রত মণ্ডল কোটি কোটি টাকা তুলে দিতে পারে পিসি ভাইপোকে, সেই কারণে অনুব্রত মণ্ডল খালি ক্ষমা চেয়ে যেতে হবে। আমি বলছি সুমন দা পেয়ে গেল, শঙ্কুদাও বলার সময় বা বিজেপির প্রত্যেকটা নেতা তো অনেক অডিও নিয়ে বলছে, আমার জিজ্ঞাসা হচ্ছে শঙ্কুদা কি প্রেম শুক্লার বক্তব্য শুনেছেন লাইভ টেলিভিশনে আজ থেকে 2 দিন আগে? আমি জানি না এখানে আদৌ কেউ শুনেছেন কিনা। আমি বলছি এখন বিষয়টা হচ্ছে, আচ্ছা ওষুধ খাওয়ার কথা সুমনদা, আমি আপনার অনুরোধ করি, প্রেম শুক্লা কি বলছে, প্রেম শুক্লা কি বলছে আমি এটা শোনাতে চাইছি। অনুব্রতকে অ্যারেস্ট করে সব বলো, আমি অনুব্রতকে ছেড়ে রেখেছি বলো, অনুব্রতকে অ্যারেস্ট করে সব বলো, আমি বলছি আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমার কোনো আপত্তি নেই, প্লিজ খুব দ্রুত তুমি আমাকে বলো ভাই, তুমি এক সেকেন্ড একটা কথা বললে শোনা যাবে না। 2 হচ্ছে যে প্রেম শুক্লা অথবা উত্তরপ্রদেশ রাজ্য, গুজরাট রাজ্য, এখানে এটা একটা নতুন ট্রেন জানেন তো, সংবাদ মাধ্যম, আমি সেদিন একটা সংবাদপত্র, বাংলা সংবাদপত্র বলে হতবাক হয়ে গেছি, 3টে খবর, উত্তরপ্রদেশ 1, উত্তরপ্রদেশ 2, উত্তরপ্রদেশ 3। আমি ভাবলাম যে আমি ভুল পড়ছি, এটা কি বাংলার কাগজ না উত্তরপ্রদেশের কাগজ? আমি বলছি এটা একটা, এই জন্য বলছি এটা একটা ব্যাধি। 1 সেকেন্ড, আমরা তো বাংলা ভাষায় কথা বলছি। প্রেম শুক্লা, আমি তো ও হয়তো নাম শুনেছে, আমার কোনো ইনফ্যাক্ট 1 সেকেন্ড আমার কোনো আপত্তি নেই দেবাংশু, তুমি অডিওটা প্লে করলে, কিন্তু আমার বক্তব্য, আমি একটা উত্তরপ্রদেশের কুৎসিত উদাহরণ কেন বাংলার পাশে রাখবো? আমার তোমার বাংলার পাশে, আমার তোমার বাংলার পাশে 1 নম্বর। 2 হচ্ছে এই যে মদ নিয়ে এত কথা হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি যে উত্তরপ্রদেশে কিছুদিন আগে মদের টেট্রাপ্যাক, জীবনে শুনেছেন মদের টেট্রাপ্যাকে বিক্রি হচ্ছে সেইভাবে মদ? আমি বলছি সেই খারাপ উদাহরণটা দিয়ে আমি কালকে আমি শিরোনাম করব যে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের কাছে শিক্ষা নিয়ে মদের টেট্রাপ্যাক করলো। আমি কেন খারাপ উদাহরণ নেব? আমি তো উত্তরপ্রদেশ হতে চাই না, গুজরাটও হতে চাই না, কেন? এই জিনিস আমি আপনাকে বলছি, যদি অ্যালাউ করেন, আমার বক্তব্য হচ্ছে এটা অ্যালাউ করার আগে ওকে শুনতে দেবে না, বলতে হবে, কোনো অসুবিধা নেই, তারপরে তো উত্তর নেব তোমার। কিছুই শোনা যাচ্ছে না, কি সব বানিয়েছে, এটা সংস্থা আছে, শোনা যাচ্ছে না, তুমি শুনতে পাচ্ছ? তুমি মুখেই বলো না, আমি তোমায় বিশ্বাস করবো, কিন্তু আমার বক্তব্য কি? প্রেম শুক্লা, হ্যাঁ
কে এক প্রেম শুক্লা একটা কুৎসিত কথা হয়তো বলেছে, তাকে আমি কেন শঙ্কুদা কোনো অ্যাসিস্ট্যান্ট কোথায় কি বলেছে আমি যতবারই প্লে করব শঙ্কুদা ততবারই আটকাবে, কারণ এটা শোনালে শঙ্কুদা নগ্ন হয়ে যাবে। আমি কেন বলছি আমি ভাই নগ্ন হয়ে যাচ্ছি, বললেন তো আমি আপনি বললেন তুমি কেন সমর্থন করে কিনা এই एग्जांपल কারণ অনুব্রত মণ্ডল এই কথাগুলো বলার পর আমাদের দলের তরফ থেকে একটা স্পষ্ট স্ট্যান্ড জানানো হয়েছে, কিন্তু আমরা তো নিন্দা করছি, আমরা অনুব্রত পুলিশ আমি দল নিয়ে বদার নই, আমরা 4 ঘন্টা আমি খালি একটা লাইন বলবো, সেটা আমাদের ছোট ভাই ওর জন্যে ওর সুবিধা হবে, যে আমরা বলছি না যে সেকেন্ড লাইন একটা পশ্চিমবঙ্গ নিয়ে কথা হলেই গুজরাট না ইউপি ধরা হচ্ছে। আমি আরেকটা লাইন ওকে দিতে চাই, সেটা হলো আমি কিছুক্ষণ আগে যখন আমরা আসলাম, আমরা এখানে ঢোকার আগে তখন রবীন্দ্রনাথদের সাথে কথা হলো, এটা ওর জানা উচিত দেবাংশুর। কেন দেবাংশু এটা থার্ড লাইন পাবে, যে উনি বললেন এই সবে সাউথ আফ্রিকাতে ঘুরে এসছেন, বললে ওখানকার সমিতদা ওখানকার ল অ্যান্ড অর্ডার এত বাজে এইটা অ্যাড করতে পারিস আমি বলছি সুমনদা দেখুন মানে আমি বলছি এটা বাংলায় বসে আমি কেন সাউথ আফ্রিকা না আমি বলছি যে এই রাজ্যটা কিন্তু তৃণমূল আর বিজেপির বাইরেও বহু লোক আছেন, মানে আমি বলছি যে এই যে সবসময় একটা বাইনারি করা, যে তৃণমূল এই অন্যায়টা করেছে সঙ্গে সঙ্গে একটা বাইরের রাজ্যে এনে আমি বাইনারি তৈরি করে মনে করছি যে না বিজেপি ওই অন্যায়টা করেছে, তৃণমূল বিজেপির বাইরের রাজ্যে আছে। দ্বিতীয় যেটা সুমনদা সেটা হলো যে যখন আইনের শাসন হচ্ছে, আমি আমার একটাই বক্তব্য যে তৃণমূলের এটা কিন্তু স্ট্র্যাটেজি, এই যে কোনো একটা ঘটনা ঘটলো তারপরে ক্ষমা চাওয়ার পালা, মিথ্যা পাত্র ওখানে বললেন, ওই যে এক্ষুনি আমরা দেখলাম উনি আমরা ক্ষমা চাওয়ার জন্য বলেছি, ক্ষমা চেয়েছে, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন ওকে গ্রেপ্তার করা যাবে, কারণ মুখ্যমন্ত্রী যদি এই প্রথম এই ঘটনা ঘটার পর 1 সেকেন্ড তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে ক্ষমা চাওয়ার কথা 4 ঘন্টার মধ্যে 1 সেকেন্ড দাঁড়া বলেছে, আমার পাশে যারা বসে আছে তারা পলিটিক্যালি তাদের দলে তো বললে অ্যাকশনটা নেয় না, এটা যখন আমি বলছি সবাইকে থামালাম। আমার একটা কথা বলে 1 সেকেন্ড আমি বলছি ক্ষমা চাওয়া মানে তিনি একজন পুলিশ আধিকারিককে ওই ভাষায় করলেন, করে ক্ষমা চাওয়ার চিঠিটা লিখলেন হচ্ছে সুব্রত বক্সিকে। কেন? প্রথম কথা সুব্রত বক্সিকে তিনি যতবার ইচ্ছে ক্ষমা চাইতে পারেন, পুলিশ প্রশাসনের অ্যাকশন তাতে আটকাবে কেন? এক নম্বর। 2 নম্বর তুমি যদি পার্টির কথা বলো, তুমি 8 ঘন্টার মধ্যে টিএমসিপির জেলা সভাপতিকে সরালে তুমি কেন অনুব্রতকে সরাতে পারো না? আমি এইখান থেকে এই দ্বিমত কিন্তু তৃণমূল কংগ্রেসের ভেতরের একটার পর একটা স্বর বেরিয়ে আসছে। কালকে আপনাদের দেখিয়েছিলাম সৌগত রায় কি বলেছেন, আজকে দেখাবো আরও 2 বিধায়ক হুমায়ুন কবির এবং প্রাক্তন বিচারক আব্দুল গনি, তারা কি সমর্থন করছেন অনুব্রত মণ্ডল যা বলেছে তাকে? দেখুন। অপ্রত্যাশিত এবং হওয়া উচিত নয়। তিনি যে আচরণ করেছেন বা যে কথা বলেছেন এটা সভ্য সমাজের কোনো মানুষ সমর্থনযোগ্য নয়। বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। সৌগত রায়ের পর এবার তৃণমূলের একাধিক বিধায়ক নেতাও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করলেন। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন মোটেই সমর্থনযোগ্য না, কারণ সবার বাড়িতে মা বোন স্ত্রী সন্তান রয়েছে। অপ্রত্যাশিত এবং হওয়া উচিত নয়। অনুব্রত মণ্ডলের জেলার ভিতর থেকেও সমালোচনা সুর উঠতে শুরু করেছে। কড়া মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর প্রধান নেতা বলে পরিচিত কাজল শেখ। কোনো পলিটিশিয়ানস এই ধরনের বক্তব্য রাখুক বা বলুক, এটা আমি কোনো সময়ের জন্য চাই না, বা আমরা কেউ চাই না। আমার বাড়িতে মা বোন আছে, আপনার বাড়িতেও মা বোন আছে। এই বিষয় নিয়ে পর্যালোচনা চলছে, অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা সময়ই কথা বলবে। বুদ্ধি যখন নাশ হবে, একটার পর একটা ভুল তার মধ্যে থেকে হতে থাকবে, এটাই হতে চলেছে। তবে এই নেতারা যখন সরব,
তখন তৃণমূলের শীর্ষ নেতারা অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ এড়াতে মরিয়া, যেমন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি নাকি জানেনই না অনুব্রত মণ্ডল কি বলেছেন। অনুব্রত মণ্ডল কি বলেছেন আমি জানি না, আমি শুনিনি। ফোন টোন নিয়ে কিছু বিতর্ক হয়েছে, এটা কাগজে পড়েছে। আর অরূপ বিশ্বাস তো অনুব্রত মণ্ডল নিয়ে প্রশ্ন করতেই উঠে গেলেন। তবে একই অনুষ্ঠানে উপস্থিত কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় অবশ্য অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ এড়ালেন না। একজন মহিলা হয়ে সেটাকে কিভাবে সমর্থন করি, এটাকে সমর্থনযোগ্য নয়। কিন্তু প্রশ্ন একটাই, আদৌ কি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে? পুলিশ কি তাকে গ্রেফতার করবে? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এবার যে বিষয় আসবো সেটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত। না, এর মধ্যে কোনো রাজনীতি নেই, বিশ্বনীতি থাকতে পারে। কোভিড, এতদিন আমরা কি জানতাম যে একটা মিনি আউটব্রেক হয়েছে এবং এই যে কোভিড এটা প্রচুর ছড়াবে কিন্তু তার ভিরুলেন্স কম। আজকে আমাদের এই কলকাতা শহরের অত্যন্ত নামী একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে মাত্র 43 বছরের একজন মহিলা, তাকে হারালাম আমরা। আমার প্রথম প্রতিবেদন সেটা নিয়ে, তারপর জানবো যে নিঃসন্দেহে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু সতর্ক হওয়ার কি আছে? এই যে আমরা এতজনে বসে এতক্ষণ অনুষ্ঠান করছি, বাসে ট্রামে কোথাও মাস্ক, ভাবলেই বিশ্বাস করুন গায়ে জ্বর আসে আমার। আবার সেই একটা দুঃস্বপ্নের মতো দিনে আমরা পৌঁছে যাচ্ছি কি? চিকিৎসকের সঙ্গে সরাসরি কথা বলবো, কিন্তু তার আগে প্রথম প্রতিবেদন। আবার সে এসেছে ফিরিয়া, আবার ছড়াচ্ছে করোনা, রোজ বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এর মধ্যে দুশ্চিন্তা আরও বাড়িয়ে রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হলো খাস কলকাতায়। মৃত্যুর কোলে ঢলে পড়লেন 43 বছর বয়সী এক মহিলা। বৃহস্পতিবার থেকে সিএমআরআই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। উপসর্গ বলতে ছিল সর্দি জ্বর, ফুসফুসের অবস্থাও ভালো ছিল না। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাকে। রবিবার সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় মহিলার। হাওড়ার গোলাবাড়ি এলাকার বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে। তার ডেথ সার্টিফিকেটে লেখা রয়েছে কোভিড-19 পজিটিভ, অর্থাৎ তার করোনা হয়েছিল। তো স্বাভাবিকভাবে আবার পুরনো স্মৃতি ফিরিয়ে কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গের এক বাসিন্দা, তার মৃত্যু হলো করোনাতে। सर्दी खांसी और बुखार भी हुआ वापस और कोई भी तकलीफ नहीं था। बीपी सब नॉर्मल था। একটা 43-year-old লেডি, কোনো কোমরবিডিটি নেই, কিন্তু এসেছিল একটা লার্জ নিউমোনিয়া নিয়ে, লার্জ টু দ্য এক্সটেন্ট যে একটা লাং পুরোপুরি সাদা হয়ে গেছিল। যখন এসেছিলেন তখন প্রায় 5 লিটার অক্সিজেন লাগছিল। 12 ঘন্টা 18 ঘন্টায় এনার কন্ডিশন ওয়ার্সেন করে, আস্তে আস্তে অন্যান্য অর্গান এফেক্টেড হয়। আর আনফর্চুনেটলি 43-year-old লেডি পাসড অ্যাওয়ে। চিকিৎসকেরা বলছেন করোনার এই নতুন উপপ্রজাতি আগের তুলনায় অনেক বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ওমিক্রনের একটি উপপ্রজাতি হল PA.2.86, যা থেকে পরবর্তীকালে JN.1 এর জন্ম হয়। তার থেকে আবার এসেছে করোনার নতুন প্রজাতি NB.1.8.1। এশিয়ার বিভিন্ন জায়গা এবং আমেরিকায় এখন যার হদিশ মিলছে। গত এক সপ্তাহে দেশ জুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। একই দৃশ্য দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গেও। আতঙ্কিত হওয়ার কিছু নেই, সতর্ক থাকতে হবে। এটা কিন্তু আমাদের অরিজিনাল ওমিক্রনেরই একটি ভ্যারিয়েন্ট JN.1, তার আবার সাব ভ্যারিয়েন্ট NB.1.8.1। কিছু কিছু ক্ষেত্রে আমরা এবার দেখছি পেট ব্যথা, ডায়রিয়া ইত্যাদি সিমটম কিন্তু এই স্ট্রেনটিতে লক্ষিত হচ্ছে। এখন করোনার উপসর্গ হিসেবে সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, গা হাত পায়ের পেশিতে ব্যথা হচ্ছে। কারো কারো ক্ষেত্রে পেট ব্যথা বা পেট খারাপও হচ্ছে। তো ওমিক্রনের পরবর্তী ধাপের জেনারেশনের যা কিছু আমরা দেখেছি সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এটা খুব তাড়াতাড়ি ছড়ায়। কোমরবিডিটিতে যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়, স্পেসিফিক্যালি কোভিড, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সেটা অনেক বেশি থাবা বসায়। ইতিমধ্যে করোনার এই উপপ্রজাতিকে ভেরিয়েন্ট আন্ডার মনিটরিং অর্থাৎ VAM বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমাদের দেখো, আমাদের পক্ষে তো এক্ষুনি কি ভ্যারাইটি বলা সম্ভব নয়, বিকজ এইগুলো তো সব ল্যাবরেটরিজতে গিয়ে দেখা হয়। কিন্তু ডেফিনেটলি এই যে ভ্যারাইটিটা আছে, ইটস আ মাচ মাইল্ডার ভ্যারাইটি, অর্থাৎ একদমই সিরিয়াস মনে হচ্ছে না। ইউজুয়াল ভাইরাল ইনফেকশন যেমন হয় সেরকম মাইল্ডার ভেরিয়েন্ট। করোনা কি করতে পারে তা 2020 থেকে 2022 অবধি দেখেছে গোটা বিশ্ব। তাই বিশেষজ্ঞরা বলছেন এই নতুন উপপ্রজাতিকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না, সাবধানের কোনো মার নেই। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
সরাসরি চলে যাব ডক্টর কুণাল সরকারের কাছে। আমি কুণালদা পরিষ্কার জানতে চাইবো যে এখনো পর্যন্ত ধারণাটা কি ছিল, যে যেরকম প্রতি বছরে একটা ইনফ্লুয়েঞ্জা হয়, এই ধরনের সাধারণ ইনফ্লুয়েঞ্জা, কোভিড আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে এবং এই নিয়ে চলতে হবে, এবং এখনো পর্যন্ত একটা মিনি আউটব্রেক হয়েছে যে অনেক বেশি এটা সংক্রামক এবং সেই জন্যই ভিরুলেন্স পাওয়ারটা কম, অর্থাৎ সরাসরি বললে মৃত্যু ভয় নেই। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে হাওড়ার 43 বছরের একজন মহিলার মৃত্যু হলো কলকাতার সিএমআরআই হাসপাতালে, যার কোনো কোমরবিডিটি ছিল না। এই রাজ্যে এই দফায় নিঃসন্দেহে প্রথম মৃত্যু। আমি বলছি সবাই একটা জিনিস জানতে চাইবে যে আতঙ্কিত হওয়ার নিঃসন্দেহে কোনো কারণ নেই, কিন্তু সতর্ক হওয়ার ঠিক কারণ আছে। আমি ঠিক যতটা সহজে সতর্কতার কথা বললাম ডক্টর সরকার, লোকে এটা শুনেই আমারও অন্তত ভেতরে যে আবার সেই কোভিড প্রোটোকল, আবার দিনে 14 বার হাত ধোয়া আর মাস্ক পরা, মানে আমি বলছি ঠিক কি করা উচিত এখন আমাদের? সুমন, নিশ্চয়ই আমাদের একটা জিনিসকে সিরিয়াসলি নিতে হবে, কারণ আতঙ্ক আর একটা জিনিস সম্বন্ধে সিরিয়াস হবার মধ্যে তো সত্যি একটা তফাৎ আছে। কোনো জিনিসটাকে আমাদের একটা ক্যাজুয়াল হালকা পাতলা অ্যাপ্রোচ হওয়া উচিত নয়। আমি মানুষকে আতঙ্কিত একেবারেই করতে চাই না, কিন্তু বলতে চাই যে আমরাই এই ভারতবর্ষে যখন ফার্স্ট ওয়েভের পরে জিনিসটাকে আমরা প্রায় হাঁপ ছেড়ে বেঁচেছিলাম, আমাদের চোখের আড়ালে এই কোভিডের একটা আনরেগুলেটেড মাল্টিপ্লিকেশন মিউটেশন হতে হতে সেকেন্ড ওয়েভে সেটা একটা আমাদের সামনে একটা ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো ডেল্টা ভেরিয়েন্ট হিসেবে দেখা দিয়েছিল। এবং তখন আমরা বলেছিলাম যে ডেল্টা ভেরিয়েন্ট যে ভারতবর্ষেরই নাকের ডগায় জন্ম নিয়েছিল, সেটা ভারতবর্ষ প্রায় মাস দুয়েক প্রায় দেখেই বুঝতেই পারেনি, আননোন টু আস। তো আমরা যেহেতু এইভাবে ভুগেছি, প্রথম কথা হলো তুমি যে কথাগুলো বললে, পয়েন্ট নাম্বার 1 হচ্ছে একটা আউটব্রেক হচ্ছে, সেটাকে ডিনাই করে লাভ নেই। আউটব্রেকটা কেন হচ্ছে? কারণ এখনও সেই অমিক্রন জাতীয় ভাইরাস NB181 এটসেট্রা সেটা আরও বেশি ইনফেকশাস আমাদের মধ্যে হৈ হৈ করে ছড়াচ্ছে। ঠিক যেমন আমরা কেউ কোনো রকম জ্বর জারি গলা ব্যথা কোনো অসুস্থতা চাই না, আমাদের একটা সাধারণ মানুষ হিসেবে আমরা যখনই দেখব আমাদের আশেপাশে কারো একটু জ্বর গলা ব্যথা হয়েছে, জিনিসটাকে ফর দ্য নেক্সট 1 or 2 months একটু সিরিয়াসনেস নিয়ে যেন আমার থেকে আরও 5টা লোকের না ছড়ায়, সেই রকমভাবে আমি অন্তত 2-3টে দিন নিজেকে একটু আলাদা বা আইসোলেটেড রাখবো। তুমি যে রাজার ইন্টারভিউটা দেখালে, যেখানে সত্যি কথা এটা কিন্তু আমাদের চিন্তাটা একটু বাড়াচ্ছে, যে কোভিড রিলেটেড, কোভিডের একজন পেশেন্টের কোভিড থেকে মৃত্যু হলো, যে কথাটা রাজা বলল যে একটা লাং পুরো হোয়াইট আউট হয়ে গেছিল, সেখানে কিন্তু একটা প্রশ্ন থাকবে যে কোভিড ছাড়া এর কোনো সুপার অ্যাডেড ইনফেকশন ছিল কিনা। অনেক সময় পালমোনারি ডিজিজে কি হয় যে কোভিড থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হয়তো তার সঙ্গে অন্য রকম কোনো ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এক্সেট্রা হয়। আরও যেটা হয় যে আমরা আজকে খুব ভালো মনে করে ইনফেকশন ট্রিট করতে এত রকম অ্যান্টিবায়োটিক এটসেট্রা দিয়ে থাকি যে কালচারেও সেটা ধরা পড়ে না। কারণ অমিক্রন বাই কনসেপশন, আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট হলো যে অমিক্রন লাঙে ঢুকে সে বজ্জাতি করবে না। এখন সেই অমিক্রন আমি যদি মনে করি যে সেই NB181 ইত্যাদি কারো লাংসটাকে ছিন্ন ভিন্ন করে দিল, সেটা কিন্তু আমাদের একটু কশেসের দিকে ঠেলে দেবে, এবং আমরা আমাদের ডাক্তারি ডিটেকটিভগিরিতে এটাই হয়তো মনে করব যে দেয়ার ওয়াজ অ্যান এলিমেন্ট অফ সুপার অ্যাডেড ব্যাকটেরিয়াল বা সাম আদার ইনফেকশন। খুব সাধারণ ভাষায় বলতে আমরা এই আউটব্রেকটাকে আউটব্রেক হিসেবে গণ্য করি, নিজেরা প্রিকশন নিই। যাদের একটু হাঁচি কাশি জ্বর হবার টেন্ডেন্সি আছে, পাবলিক প্লেসে চাইলে মাস্ক ব্যবহার করতেই পারেন। আমাদের আশেপাশে যাদের জ্বরজারি হচ্ছে, আমরা যেন আমাদের অফিসে চলে গেলাম, হাসপাতালে চলে গেলাম, হঠাৎ একটা বিয়ে বাড়ি চলে গেলাম, অনুষ্ঠানে চলে গেলাম, এই কাজগুলো না করলে নয়। আর সো ফার তুমি যদি এর নেচার বা এর গতি প্রকৃতিটা দেখো, আমরা অলরেডি সাউথ এশিয়া, হংকংয়ে যা দেখেছি, সিঙ্গাপুরে যা দেখেছি,
এই কোভিডের আগের যে ভয়ঙ্কর অবতারগুলো ছিল সেগুলো একবার আউটব্রেক করলে পরে তারা 3 মাসের আগে তার রুক্ষ মেজাজ ঠান্ডা হতো না। এখন এই আউটব্রেকগুলো মোটামুটি 4 to 6 উইকসের মধ্যে ইন্ডিয়াতে দুটো মেজর ওয়েভ 3.5 মাস ধরে চলেছিল। এখন মোটামুটি তুমি যদি সিঙ্গাপুর এবং হংকং এদের ব্যবহারটা স্টাডি করো, ওরা মোটামুটি 1 মাসের মধ্যে কিন্তু স্পাইকটা নেমে যাচ্ছে। তো আমরা তো চাই না আমাদের আশেপাশে সবাই গলা ব্যথা জ্বর নিয়ে শুয়ে পড়ুক, সুতরাং আমরা কিন্তু একটু সতর্ক হই। আর লাস্ট একটা পয়েন্ট সুমন, আমি কিন্তু মানুষের মধ্যে আতঙ্কটা না ছড়িয়ে আমাদের স্বাস্থ্য দপ্তর এবং হেলথ ডিপার্টমেন্টকে অনুরোধ করব যে আপনারা মানুষের কাছে উইদাউট কজিং প্যানিক কিছু ফান্ডামেন্টাল অ্যাডভাইজারি বা ডাইরেক্টিভ রাখুন। কাদের কাদের টেস্ট করতে হবে, কি ক্রাইটেরিয়া ফর স্টেইং আইসোলেটেড অ্যাট হোম। কারণ আমাদের যদি তুমি কোনো রকম অ্যাডভাইজারি ছাড়া ছেড়ে দাও, আমাদের যেন এই ডাক্তারদের মধ্যেও আমাদের ব্যাপারটা চলন বলনগুলো বড্ড কনফিউজড হয়ে পড়ে। এই সময় সেটা না হওয়াটাই ভালো। অনেক ধন্যবাদ কুণালদা যেটা বলছিলেন যে প্যানিকড হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সতর্ক থাকতে হবে এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত টিল ডেট নির্দেশিকা কি আছে। মুশকিল হচ্ছে যে হু করে সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভাইরাসের এই নতুন উপপ্রজাতি। গত 26শে মে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ছিল 12, কিন্তু উদ্বেগের বিষয় যে শেষ 7 দিনে নতুন করে এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 360 জন। সারা দেশে এই সংখ্যাটা ছাড়িয়েছে 4000। আবার অনেকের মনে পড়ে যাচ্ছে সেই লকডাউন, সেই যন্ত্রণাদায়ক কোভিড প্রোটোকলের দুঃস্বপ্ন। তবে রাজ্যের স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে পরিস্থিতির ওপর সরকার নজরদারি রাখছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু অবশ্যই বলবো সতর্ক হওয়ার আছে। দেখুন, 2020, 2021, 2022 তিনটে বছরে গোটা দেশকে ছারখার করে দিয়েছিল একটা ভাইরাস। হাসপাতালে বেডের আকাল, অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার, সাত দিয়ে চলতে থাকা চিতার ছবি এখনো সবার স্মৃতিতে টাটকা। বহু মানুষ প্রিয়জনকে হারিয়েছিলেন, অনেকে হারিয়েছিলেন কাজ, রোজগার। আবার কি ফিরতে পারে সেই দম বন্ধ করার সময়? ফিরতে পারে করোনা কড়াকড়ি? দেশ জুড়ে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে এই আশঙ্কা মাথাচাড়া দিতে শুরু করেছে অনেকের মনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা 4026। তার মধ্যে গত 24 ঘন্টাতেই গুজরাটে আক্রান্ত হয়েছেন 59 জন, কর্ণাটকে এই সংখ্যাটা 58, তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, আক্রান্তের সংখ্যা 41। গত 24 ঘন্টায় সংক্রমণ বেড়েছে তামিলনাড়ু ও হরিয়ানাতেও। মনিটরিং, এই নজরদারির কাজটা আমাদের করতে হবে, কেননা এই ভাইরাসের চরিত্রটাই হচ্ছে রূপ বদল করার। কখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমরা জানি না। সেই জন্যই যাদের হচ্ছে তাদেরকে আইসোলেট করতে হবে, যাতে আর বেশি মানুষের মধ্যে সংক্রমণটা না ছড়িয়ে পড়ে। আমার মনে হয় যে সংখ্যাটা বেরোচ্ছে, স্ট্যাটিস্টিক্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা দিচ্ছে তার চেয়ে নিশ্চয়ই বেশি রুগী হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা জিনিস জানতে পারলে আমি খুশি হতাম যে কটা টেস্ট করে কটা পজিটিভ এসছে। মঙ্গলবার পর্যন্ত কেরলে করোনা আক্রান্ত হয়েছেন সব থেকে বেশি, 1416 জন। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, আক্রান্তের সংখ্যা 494। চলতি বছরে গুজরাটে করোনা আক্রান্ত 397, দিল্লিতে আক্রান্ত 394, পশ্চিমবঙ্গে 372 জন করোনা আক্রান্ত হয়েছেন চলতি বছরে। যদি যে স্টেটগুলোতে ইনিশিয়ালি স্পাইক হয়েছিল সেখানে যদি 48 বা 72 ঘন্টা কন্টিনিউয়াসলি কেসেস কমে, তাহলে আমাদের স্টেটেও 10 থেকে 14 দিনের মধ্যে উই উইল ডেফিনেটলি সি আ সিমিলার ট্রেন্ড, উইচ উড মিন যে আমাদের দেশে এই যে আউটব্রেকটা হয়েছে সেটা আস্তে আস্তে রিডাকশনের দিকে, কমার দিকে যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে গত 24 ঘন্টায় 5 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে দেশে মৃতের সংখ্যা বেড়ে হলো 37, আক্রান্তের সংখ্যা 4026। ওমিক্রনের ভেরিয়েন্ট বলতে এই কোভিডটার মধ্যে সংক্রমিত হওয়ার হারটা বেশি, মানে ডিজিজটা খুব তাড়াতাড়ি স্প্রেড করবে, কিন্তু সিভিয়ারিটির হারটা অত বেশি নেই। তাহলে সিভিয়ারিটির হারটা যদি বেশি না থাকে তাহলে কিন্তু অত উদ্বিগ্ন বা আতঙ্কিত হওয়ার ব্যাপার নয়। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ব্যক্তিগত স্তরে সচেতনতা এবং প্রশাসনিক তৎপরতা, দুই বিষয় জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতিতে সতর্ক রয়েছে রাজ্য সরকারও।
সচেতন থাকুন। করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই, করোনা নিয়ে চিন্তা করার কারণ নেই। নিজেকে যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখতে হাত স্যানিটাইজ করুন, মুখে মাস্ক পরুন বাইরে গেলে, এবং ভিড়টাকে এড়িয়ে চলুন। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, কোভিড পরিস্থিতির উপর সরকার কড়া নজর রেখেছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাশাপাশি কত সংখ্যক নমুনা পরীক্ষা করা হচ্ছে তার ফলাফল সহ করোনা সংক্রান্ত সমস্ত তথ্য সরকারি হাসপাতাল ও ল্যাব কর্তৃপক্ষগুলিকে পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। ঝিলাম করঞ্চাই, সন্দীপ সরকার ও অর্ণ মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।